সাহিত্য আড্ডা মন্ট্রিয়াল বা সাহিত্য আড্ডা, এই যে বন্ধু সভা, আমরা বলি কম, আমরা শোনাই এবং আমরা শোনানোর চেষ্টা করি। এই প্রত্যয় নিয়েই আমাদের এই বন্ধু সভার আয়োজন। আমার জন্য আমাদের এই বন্ধু সভার প্রত্যেকের জন্য বিশেষ সৌভাগ্যের দিন। এমন এক ব্যক্তিত্ব আমাদের মাঝে আছেন, এমন এক উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের মাঝে আছেন। বাংলা ভাষা নিয়ে উনি কাজ করছেন, বাংলা কবিতার জগতে, সাহিত্যের জগতেই শুধু নয়। আমি দেখেছি আসাদ চৌধুরীর লেখায় সমাজের বৈষম্যহীনতার কথা আসছে, মুক্তিযুদ্ধের কথা আসছে, শিশুদের নিয়ে উনি লিখছেন। এবং গতকালকে যে একজন বললেন যে উনি নেই, এমন কোনো সাংস্কৃতিক অঙ্গন নেই যেখানে কবি আসাদ চৌধুরী মানুষের কাছে যাননি। উনি বাংলা ঢাকা ইউনিভার্সিটি থেকে, বাংলা বিভাগ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। একটু আগে যেমন বললাম, শুরুটা ওনার অধ্যাপনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেই। আমাদের খুব আনন্দের কথা, কবির স্ত্রী, ওনার অর্ধেক জীবনের কৃতিত্বের অধিকারিণী শাহানা বেগম আপা আমাদের মাঝে আছেন। উনিও ইদানিং বেশ চমৎকার লিখছেন। আমার ভীষণ ইচ্ছে রইল কবির ব্যারাটন কণ্ঠে কবিতা তো আমরা শুনবই, উনি যত না সুন্দর আবৃত্তি করেন তার চেয়ে সুন্দর বলেন, আর তার চেয়ে চমৎকার উনি লিখেন। কিন্তু আপা, আপনাকেও কিন্তু আমাদের শোনার ভীষণ ইচ্ছে রইল। কবির লেখায় আব্দুল্লাহ আবু সাইদের একটি কোটেশন আমি যাই। স্যার বলছিলেন যে উনি যখন ক্লাস করান ছাত্ররা ওনাকে ঘিরে ধরেন, কিন্তু উনি যখন ক্লাসের বাইরে থাকেন ছাত্ররা ওনার চেয়ে 10 হাত দূরে থাকেন। কবি আসাদ চৌধুরী যখন ক্লাসের বাইরে থাকেন ছাত্ররা তখনও ওনাকে ঘিরে থাকেন। এই যে মৌচাকের একজন থাকে না নেতৃত্ব দেয়, এবং সবাই সে মধু সংবরণ করার জন্য, আহরণ করার জন্য একজন মানুষকে ঘিরে থাকে। একজন মানুষ এই বৈশিষ্ট্য পাওয়াটা, এই বৈশিষ্ট্য নিয়ে একজন মানুষের কাছে যেতে পারা, মানুষকে ছুঁতে পারা, এটি কম বৈশিষ্ট্য, একটি কম গুণের অধিকারী নয়। একজন ভালো কবি হতে হলে ভালো মানুষ হতে হয়। উনি ওই যে বলে ধান নদী খাল এই তিনে বরিশাল, হ্যাঁ, নদীর মানুষ, জলাঙ্গির ভেজা বাংলার মানুষ। আমারও কিন্তু, আমি হলাম লাখাই, হবিগঞ্জের, খুব ধান নদী খাল। কবির সঙ্গে কিন্তু ওই জায়গাটায় আমার একটি মিল আছে, আর একটু মিল আছে। আমরা যারা নদীর পলিমাটির পেলবতায় বেড়ে উঠি, আমরা মানুষকে খুব ভালোবাসি, মানুষের দুঃখ কষ্ট বুঝি, মানুষের কথা ভাবি, নিজেকে পরে আনি, মানুষের প্রায়োরিটিটাকে আগে দেখি। এটি বোধ হয় ওই উর্বর মাটির বেড়ে ওঠা যে গন্ধ আমার গায়ে লেগে আছে। আমার নিজের কতটুকু কৃতিত্ব আমি জানি না। আমি মনে করি আমার জন্ম যেখানে, আমি যেখান থেকে এসছি, আমার সেই জায়গার কৃতিত্ব এখানে সবচেয়ে বেশি। আমাদের বন্ধু মহলের যখন বললাম, শোয়েব ভাই অনেক ধন্যবাদ, আপনি আসাদ চৌধুরীকে আমাদের মাঝে আজকে নিয়ে এসছেন। আমাদের বন্ধু মহলে যখন বললাম আসাদ ভাই আসছেন, আমাদের একটি সন্ধ্যা, একটি বিকেল হওয়া দরকার, এক বাক্যে সবাই বলেছেন অবশ্যই। আমি ছিলাম না মন্ট্রিয়ালে, কিন্তু ব্যানারের দায়িত্বে আমি টিপুকে বললাম, টিপু ডিজাইনের ব্যবস্থাটা একটু করো, টিপু করে দিল। আরিফ আমাদের মাঝে নেই, আরিফ একটু প্রিন্ট করো, আরিফ প্রিন্ট করে দিলেন। এজাজ আক্তার তৌফিককে আমি ফোন করে বললাম, তৌফিক ভাই আমার একটা রুম লাগবে, একটু বুক করেন। উনি আমার কাছ থেকে পেমেন্টের অপেক্ষা করেননি, রুমটা বুক করে দিয়েছেন। আপনারা হয়তো সবাই ভাববেন আমি ওখান থেকে টেক্সট মেসেজ করছি। হাসিফ ভাইকে বললাম, হাসিফ ভাই একটা ফুলের তোড়া অবশ্যই, হ্যাঁ, সদরের সুজন দাদাকে, দাদা থাকতে হবে, হ্যাঁ, লুৎফর ভাই ব্যানারটা একটু পিক আপ করতে হবে। এই আমি টরন্টোতে আছি, আর এখান থেকে আমি সবাইকে টেক্সট করছি। আর আমার এই যে সঙ্গীত শিল্পী যারা আছেন এবং কবি বন্ধু যারা আছেন, তোমরা কে কি পড়বে প্লিজ তোমরা সবাই একটু তালিকা তৈরি করো, এটুকু সহযোগিতা করো। আর সবাই আমার সঙ্গে আছে বলেই আমরা এক। এখানে কোনো প্রেসিডেন্ট নেই, কোনো সেক্রেটারি নেই, এখানে কোনো সংগঠন নেই। এটি হলো আমরা যারা কাব্যপ্রেমী, সাহিত্যপ্রেমী, সঙ্গীতপ্রেমী মানুষের একটি মিলন মেলা, মিলনস্থল। আসাদ ভাই, আপনার উপস্থিতি সাহিত্য সভাকে
উজ্জ্বল করলো, আমাদের সমৃদ্ধ করেছে, আমাদের আলোকিত করেছেন আপনি এসে, আপনার উপস্থিতি। আপনাকে আমি কোয়ারেন্টাইন আড্ডা মন্ট্রিয়ালে এর আগে বেশ দুবার পেয়েছি। আসাদ ভাইয়ের সাথে কথা বলতে গেলে যে বিষয়টি আমার খুব ভালো লাগে সেটি হলো আদি বাংলার উৎসস্থল, সেই পালি মাগধী ভাষা থেকে শুরু করে আজকের বাংলা সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য, বিষয়গুলো নিয়ে যেন আসাদ ভাইকে আমার মনে হয় একটি চলন্ত এনসাইক্লোপিডিয়া। অনর্গল বলেন এবং মানুষের কাছে বারবার করে মেসেজ পৌঁছাতে চান। একটি কথা ওনার আমার খুব ভালো লেগেছিল, যে একটি কবিতায় একটি মেসেজ থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত একটি কবিতায় মেসেজ নাই, সেই কবিতা কোনো ছন্দের দিক থেকে যতই ছন্দের অন্তমিল যতই থাকুক, একটা মেসেজ না থাকলে পূর্ণতা পায় না। অ্যারিস্টটল কি বলে গেছেন? কবিতা দর্শনের চেয়ে একটু বেশি, ইতিহাসের চেয়ে একটু কম। এভাবেই আমরা কবিতাকে দেখি। কবিতা এমন একটি মাধ্যম, সমাজের যে কোনো পরিবর্তন, রাজনীতিতে যে কোনো ধরনের পরিবর্তন, বিপ্লব কবিতা আর কবির কলমে সবার আগে উচ্চারিত হয়। উনি যখন সত্যের ফেরারি লিখেন তখন বুঝতেই হবে আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা সত্যকে হারাচ্ছি। যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো নিয়ে কবি প্রশ্ন রাখছেন। শুনবো কবির নিজের কণ্ঠে ওনার কথা, শুনবো কবির নিজের কণ্ঠে ওনার চিন্তা ভাবনা। আছে বন্ধু অপরাহ্ন সুস্মিত, তাকে নিয়েও আমরা বসবো, আলাপচারিতা হবে কবির সঙ্গে। একে একে আমরা আমাদের সব পরিচিত মহলের, বন্ধু মহলের গান শুনবো, কবিতা শুনবো। এভাবেই আজকের আয়োজনটি সাজানো। এরপর প্রশ্নোত্তর পর্ব থাকবে, আপনাদের যার যেটি ভালো লাগবে। কবি তো আছেনই, সবার সঙ্গে মিশে থাকা আমরা শুনবো কবিকে, এবং আপনারা আপনাদের মতো করে যা জানতে চান একেবারে উদার কণ্ঠে কবির সঙ্গে আলাপ করুন। চলে আসছি শুরুতেই একটি কবিতা দিয়ে। রাঙ্গার ভীষণ আগ্রহ, সে সকাল 9:30 আমায় কল করে, ইশরাতাপা কে কি কোন কবিতা পড়ছে? আমি এইটি পড়ছি, বলো। কবিতাটি সে আমাকে শুনিয়ে দিয়ে তার একটি ছোট্ট স্মৃতিচারণও আমার সঙ্গে সে শেয়ার করলো। তাহলে আমার মনে হলো রাঙ্গাকে দিয়েই শুরু হোক আজকের আয়োজন। এসো। আমার অত্যন্ত প্রিয় কবি আসাদ চৌধুরী, অনেক আন্তরিক ভালোবাসা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের সে বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপরও কত চন্দ্রভূ অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। তখন সত্যি মানুষ ছিলাম। কবি আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এই কথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, সেই কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার, প্রবল ঝড়ের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছে অল্প। ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং কবির দীর্ঘায়ু কামনা করছি। আফাজউদ্দিন তোতন, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, বলছে কি তা বাংলাদেশ, বলছে কি তা বাংলাদেশ। ওদের হাতে ঘড়ি তো নেই, সময় তো নেই, সূর্য হলেন ঘড়ি। কয়েক ছটাক চালের জন্যে, ডালের জন্যে
সবজি আনাজ লবণটানা ওষুধ বিশুদ্ধ জোগাড় করতে 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 বারবার এসো রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে গাই, বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি, অন্যায়ের বিপুল হিমালয় থেকে এসো ক্রুদ্ধ হই, সংগঠিত হই, জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্যকিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বর্বরা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। এবার মুফতি ফারুক হচ্ছে তবক দেয়া মা। আমার গোটা শরীর কিছুতেই ঘরে আসতে চায় না। হয়তো সবটা দেহ কোনো দিন ঘরে ফেরেনি। কবিতার নাম হচ্ছে রং। রং আছে তাই পৃথিবী রঙিন ফানুষ, রং আছে তাই আমরা রঙের মানুষ, রং আছে তাই পৃথিবী দীপ্ত দিনমান, রং আছে তাই মানুষ নয় ম্রিয়মান। আসাদ ভাইয়ের একটি বড় বৈশিষ্ট্য, উনি এই যে বলেন মানুষকে জাগাতে চান, প্রত্যেকের ভিতরে এই সুপ্ত যে কাব্য প্রতিভা আছে, যে কবি বললেন আমি শুনবো, আসলে কবি আপনাকে আরো পেতে চাই, আপনাকে শোনাতে চাই। আমি ছিলাম না এই শহরে, থাকলে হয়তো আয়োজনটি আরেকটু অন্য পরিসরে হতো, কিন্তু যেহেতু 4 দিনের প্রস্তুতিতে, আপনি তো আমায় গত বুধবার দিন কনফার্ম করলে 4 দিনের প্রস্তুতিতে এই আয়োজন। এই যে আরিফ সিদ্দিকী, আপনাকে আমি সেখান থেকে ফোন করে বলছি আপনি সাউন্ড সিস্টেমটা ম্যানেজ করবেন, বিকেলটা ফ্রি রাখবেন। রাজা আমাকে আজকে বলছে ইশরাত আপা প্রোগ্রাম হচ্ছে, না হ্যাঁ হচ্ছে, কিছু আনতে হবে, সমুচ আনলাম, সব ব্যবস্থা হয়েছে, তুমি এসে পড়ো। যে ওইভাবেই ডক্টর মঈন ওনাদের মেসেজ রেখেছে আমরা চলে আসবো। এই যে শর্মিলাকে বললাম চলে আসবো, এই যে প্রত্যেকেরই সবারই নাম একটু একটু করে নিচ্ছি কারণ অ্যাড্রেস করা উচিত, আর এত কাছের মানুষ আমার। এই যে প্রত্যেকের আন্তরিকতা, এরকম আন্তরিকতা থাকলে এই ধরনের আয়োজন আরেকটু বড় পরিবেশে কবিকে নিয়ে আরেকটু অন্যভাবে হতে পারে, করবো আমরা আশা রাখি। এবার সঞ্জীব দাস উত্তম, সাম্প্রতিক আসাদ চৌধুরী। এখন অন্ধকারও ভেজাল অন্ধকার, জানালা খোলা রাখলেই কি বন্ধ রাখলেই কি, নৈতিকতার অভাবে চোখের আলো খোয়া গেছে সেই কবে শৈশবে। রোজ নামচার এসব লেখা হয়ে থাকে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। কবি হাসিব আপনি আসুন। শুভ সন্ধ্যা। আমাদের পরম শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী, উপস্থিত সুধী সমাবেশ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সামনে সিলেটি ছড়া দিয়ে শুরু করি। আমার এই সিলেটি ছড়াটা জন্ম নিয়েছিল ব্রিকলিনে, লন্ডনের ব্রিকলিন। তো আমি আসরের নামাজ থেকে বের হয়েছেন মুরব্বী, আমার সাথে একটা বন্ধু ছিল, তো তাকে জিজ্ঞেস করছেন তুমি কি করতেছো, ঠিক হয়েছে কিনা কাগজপত্র, এই শুনেছিলাম, এই থেকে লিখেছি। আমার ছড়ার নাম হচ্ছে কিতাব এটা বাহার। বুঝছেন লিখে কিতাব এটা বাহার, ওয়ালাইকুম সালাম। কবিতাটার নামটা হচ্ছে কিতাব এটা বাহার, আর শুরুটাই হবে ওয়ালাইকুম আসসালাম। তুমি নিবারতির ফুয়া বাহার, ব্যবস্থা ওইসে নিবেটা লিগেলিটি ফাইবার। ওইবার লাগে পড়ছিলাম চাষা লন্ডনে হুড়ি বিয়া, কয়দিন আগে
গেছে গিয়া আমারে তালাক দিয়া, খেনে বেটা কিতা হয়েছে, বাংলো খেনে বিয়া, আগের বয়ফ্রেন্ড যেটা আছিল ওকে নিচে গিয়া, দেখিও চাচা আমার লাগি একটা বালা ফুড়ি, বয়স টয়স লাগতো নাই বা, ওই যাবি বুড়ি, হবা চাচা লন্ডন ছাড়িয়া যাইতাম আমি খিলা, ইতা ফাউন্ড ছাড়িয়া গেলে মাথা হইব না ডিলা। আরেকটা সিলেটি পড়বো নাকি? ছোট ছোট, আচ্ছা আমি পড়ি, অনুমতি দিবেন যখন গুরুজন। সিলেটি ছড়া লিখতে গিয়ে আমি কিন্তু আমার গ্রাম থেকে দূরে যেতে পারি নাই, ওই গ্রামই আমাকে নানা জিনিস, তো আমি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে একটা সমস্যা পাশের বাড়ি, কিতা করতাম হও, দেখো গো আজির পয়সা, দেখো একটু আইয়া, ফাতির আলীর গরু আমার দাম গেছে কে খাইয়া, বিনয় করিয়া বহুত দিন তাকি হইয়ার আমি তারে, বিনয় করিয়া বহুত দিন তাকি হইয়ার আমি তারে, এরপরে কি গরুটা তার সারিয়া দিতে পারে, সাজা দেখো আজির পয়সা এক সাও দান নাই, হলজাটা জ্বলিয়া যায় কি যেবলা চোখ দিয়া চাই, গোষ্ঠীর কয়জন মানুষ লইয়া একদিন রাত খুব এই ব্যাপারে খিতা করতাম হকলে মরে খৌ, মিয়াজ হৃদয় উঠলে পড়ে, পারুল তোমায় মনে পড়ে, বিলের জলে বিকাল বেলা কাজই ছিল বর্ষি ফেলা, মুক্ত মনের স্নিগ্ধ খেলা, মনে নড়ে ছড়ে কদম গাছের নরম ফুল, যখন জোরে পড়ে তোমায় মনে পড়ে, পারুল তোমায় মনে পড়ে। শোনার জন্য পূর্ণ শশী হাসি, সে তার কাম রাখলো মাথায় প্রেম মাখায়, সে উপাসনালয়ের চেয়ে সুন্দর, সে নটন পাখির চেয়ে সুন্দর, সে শরীর দোলা থেকে সুন্দর, সে সূর্য উদয় থেকে সুন্দর। খুশি হয়েছি শব্দটার পর তো আর কিছু বোধহয় থাকে না, এটা ওই অ্যালজাবরার মতো টু দ্য পাওয়ার 4, 5, 6 এরকম করে আপনার ভেবে নেন। আমার ভীষণ ভালো লাগছে, খুব খুশি হয়েছি এসে আজকে। আমি মন্ট্রিয়েলে নিয়ে বেশ কয়েকবার এলাম, আমি যদিও কানাডায় এসেছি 1998-তে, এবং জীবনে প্রথম আমাকে নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল অটোয়াতে। সেদিন লজ্জা পেয়েছিলাম একটু, মানে যদিও টেলিভিশন প্রোগ্রাম করি, ক্যামেরার সামনে থাকতে হয়, মাইকে বকবক করতে হয়, কিন্তু এখনও তো লজ্জা টজ্জা কিছু কিছু আছে, এগুলি সব বাদ দিতে পারিনি। কিন্তু আপ্রাণ চেষ্টা হচ্ছে আমার লজ্জা এবং ভয় এই দুটাকে বাদ দিতে পারি কিনা, পারছি না এখনো। আজকে অত্যন্ত অভিভূত হয়েছে এখানে এসে। আমি অটোয়াতে এসেছিলাম 98-এ, 2008, 10 বছর পর, 33 বছর পর না, কিন্তু 33 বছর পরে না, কিন্তু আমি এসেছিলাম 2008-এ। শামীম আমার অত্যন্ত স্নেহভাজন ভাগ্নে, ও এককভাবে একটি আয়োজন করেছিল, কালকে যেমন শোয়েব এককভাবে নিজে আয়োজন করেছিল, বিশাল সে বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দিয়ে সেই লাই কাণ্ড করে ফেলেছিল। এবং আমি জীবনে প্রথম বাইরে আমাকে নিয়ে আর একটা অনুষ্ঠান, সেটাও ক্যানাডাতে, এবং আজকে আমাকে নিয়ে তৃতীয় অনুষ্ঠান, সেটাও ক্যানাডাতে, এবং সেটাও ইশরাতের কল্যাণে, আমার অত্যন্ত স্নেহভাজন ইশরাতের কল্যাণে। এবং আমি আজকে কণাকে বলেছি, কণা সিদ্দিকী শোয়েবের স্ত্রী, ওকে বলেছি যে আমি এক মুহূর্তের জন্য এই দিনটি দিন আমি ভাবিনি যে আমি ঢাকার বাইরে আছি, আমার মনে হয়েছে আমি বাংলাদেশে আছি। তার কারণ খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর মধ্যে আমি বাংলাদেশকেই খুঁজে খুঁজে পাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা আবৃত্তিকার, কবি এরা বলেছেন আমার সম্পর্কে, আমি অত্যন্ত কৃতজ্ঞ, শুনতে ভালো লেগেছে। এবং আমার কিছু লেখা কবিতা হয়ে উঠেছে কিনা এই ব্যাপারে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমার। আজকে তারা আবৃত্তি করলেন, খুব সুন্দর আবৃত্তি করলেন, আমার খুব ভালো লেগেছে। আমি নিজে বিশ্বাস করি বাংলাদেশের
আঞ্চলিক ক্রিয়াপদ অসম্ভব শক্তিশালী, আমি বিশ্বাস করি। আমাকে খুব ভালো লাগলো, রাজা আজকে আমার একটা বই দিয়েছেন, আমি এটা পড়ে নেব, দেখবো। আমি এটা ব্রাহ্মণবাড়িয়াতে প্রথম টের পেলাম আঞ্চলিক ভাষার শক্তি কতখানি। ব্রাহ্মণবাড়িয়ার আগে আমি টের পাইনি। বাচ্চাদেরকে বলছে আবু, কাউকে একটু ধমক দিয়ে এসছে বলে তাইস দিয়ে এলাম, এরকম বেশ কিছু শব্দ আমার কিন্তু তখন কাবু করেছিল। আমি চেষ্টা করেও কিন্তু ব্যবহার করতে পারিনি। আমার খুব ভালো লেগেছিল বাংলাদেশের বেশ কয়েকজন কবি, আমার অত্যন্ত প্রিয় কবি, আর তিনজনই নেই। প্রথম যার কবিতা আমাকে আঞ্চলিক ভাষায় উদ্বুদ্ধ করেছিল তিনি ওমর আলী। আপনারা অনেকেই পড়েননি হয়তো। আল মাহমুদ আর ওমর আলীর কবিতা প্রথম সওগাতে বেরোয় একসঙ্গে একই দিনে। ওমর আলী চিরকাল ঢাকার বাইরে বাইরে ছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে ওমর আলী আমাদের হৃদয়বান পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। যেমন দিলওয়ার সিলেটে থেকে গেলেন, তিনি যেমন দৃষ্টি আকর্ষণ করতে পারলেন না। অপরজন হচ্ছেন অত্যন্ত শক্তিশালী কবি সৈয়দ শামসুল হক। তিনি আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন। মানুষ আস্তে আস্তে পানের লাহান, কি বলি, মানুষ এবং বন্যা এবং লাহান, মতো না, লাহান। বাংলার ক্রিয়াপদের এই শক্তিটি দারুণভাবে আমরা প্রথম দেখেই একেবারে যাকে বলে প্রমিত না, সব জায়গায় একেবারে। এবং ওই শব্দটি ওই ব্যক্তিত্ব ছাড়া মানায় না। যখন বললেন দাওয়ায় রাখতে পারো না, সে কি মারাত্মক। দাওয়ায়ের শব্দটিকে যত রকম মিষ্টি করে বলেন না কেন, ভাল লাগবে না। একটা থাপ্পড় দিব আর একটা চট দেব, আকাশ পাতাল পার্থক্য। তো আমার এটি আমি সবসময় উৎসাহিত করে এসেছি, কিন্তু আমি নিজে পারছি না। আমার কবজির সেই জোর নেই বাংলা ক্রিয়াপদকে মুক্তি দেব। কিন্তু আমি অত্যন্ত আগ্রহ নিয়ে হুমায়ুন আমাদের নাটকগুলো দেখতাম। সেখানে কিশোরগঞ্জ নেত্রকোনা অঞ্চলের কখনো কখনো আমি দেখেছি সিলেটি কিছু শব্দ তিনি ব্যবহার করছেন। ময়মনসিংহের গ্রেটার ময়মনসিংহ। আর দুজন করেন, দুজনকে আপনারা চিনেন, বৃন্দাবন দাস নাটকে, এবং আরেকজন হচ্ছেন সৈয়দ কি লাবলু, হ্যাঁ হ্যাঁ সালাউদ্দিন লাবলু, সালাউদ্দিন লাবলু। আমি এদের অত্যন্ত ভক্ত এই জন্যে যে তারা ক্রিয়াপদগুলোকে মুক্তি দিচ্ছে, চেষ্টা করছে আপনার। আমি ফারুকের কথা অবশ্যই বলতে চাইতাম, কিন্তু বলবো না এই জন্যে। ফারুকি এই আঞ্চলিক ভাষাকে কমার্শিয়ালাইজড ব্যবহার করছেন, এটাতে আমার আপত্তি। আপনারা যাদের বোঝার আকলমানকে লিয়ে ইশারা কাফি হয়, যাদের বোঝার কথা তারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি হাসিব সিলেটের কবিতা পড়েছে, এবং নিজের যে কবিতাটা পড়েছেন। এই পারুলকে, তার কথা ভুলে যাবো, কিন্তু পারুলকে আমার মনে থাকবে। কিন্তু ইশরাতের মতো, ইশরাত খুব কুইক ক্রিটিসাইজ করতে পারে। বলছেন যে পারুলের সঙ্গে সঙ্গে গ্রামটার কথা বলেছেন উনি, দারুণ তথ্য তারা। আমি কি বলবো, আমি কি বলতে পারি বলুন তো, কি নিয়ে বলবো? আচ্ছা আচ্ছা, আমি আমার গুরুর কথাকে বলি। আবুনা মুস্তফা কামাল, আমি আর রশিদ হায়দার, আমরা দুজনে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে। আমাদেরকে আবুল ফজল সাহেবের একান্ত অনুরোধে আমরা দুজনে যাচ্ছি। আবুল হাসান তার বাসায় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যাবেন। আর রশিদ হায়দার নেই, আবুল ফজলও নেই, এবং আবুনা মুস্তফা কামালও নেই। এই যে মহা মুশকিল, বয়স বাড়লে না যাদের সম্পর্কে বলতে চাই তারাই থাকে না। তো রশিদ বলছেন, মামা আপনি একটা কাজ করবেন, আপনি মুখটাকে একটু সামনে রাখেন। মানে আবুহেনা কাউকে টার্গেট ছাড়া কথা বলতে পারেন না, এবং যাকে ধরেন মোটামুটি তার চুল থেকে নখ পর্যন্ত একটা ব্লেড দিয়ে কাটার মতো ক্ষমতা তার কথায় ধারে। উনি গাড়ি চালাচ্ছিলেন, আমাকে একটু আদর করে সামনের সিটে রেখেছেন, রশিদ পিছনে। বলছেন যে খোকন বোধহয় নাম, আমার নাম মনে পড়ছে না ঠিক, রশিদের ডাক নাম ধরে বলছেন
যে উপলক্ষ ছাড়া আবু হেনার জিহ্বা সচল হয় না। মানে কাউকে টার্গেট না করে আমি কথা বলতে পারি না। আমি যে কোনো বিষয়ে কথা বলতে পারি বোধহয়, এটি আমার গুরু মুনির চৌধুরী সাহেবের কথা। ওই যে দেখো মারা গেছে, মুনির চৌধুরী বলতেন, আমার ছাত্র যদি জিহ্বা থাকে এবং জিহ্বা যদি সচল থাকে, দাঁতগুলো ঠিক থাকে, যে কোনো বিষয়ে কথা বলার যোগ্যতা রাখবে। আপ্রাণ চেষ্টা করেছি স্যারের কথা রাখার জন্যে, বিভিন্ন বিষয়ে একটু পড়াশোনা করেছি, না গভীর পড়াশোনা কিন্তু কোনটাতেই নাই আমার, কিন্তু উপর পড়াশোনাটা আমার আছে। এবং এবার স্যারের সম্পর্কে যে কথাটি বলেছিলেন যে দাঁত ঠিক আছে কিনা, আমার মাত্র 6টা দাঁত আমার নিজের, বাকিগুলো আমার না। এবং এটি এত কাঁপে আমি ভয়ে ভয়ে থাকি, বিশেষ করে এই অনলাইন প্রোগ্রামগুলোতে, যে কখন ঠাস করে পড়ে যায় বাইরে, আমি ওটা নিয়ে খুব বিব্রত থাকি। তো আজকে আমার ভালো লাগার অনেক কারণ আছে। আমার অনেকের সঙ্গে আজকে আলাপ হলো, আমি কথা বলবো। তবে আমি অত্যন্ত খুশি হয়েছি কালকে যে অনুষ্ঠানটা হয়েছে। আমি জার্মানিতে 3 বছর ছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যেতে বাধ্য হয়েছি আমি, কিন্তু এতগুলো পণ্ডিত আমি আর কোথাও একসঙ্গে দেখিনি। এবং বাংলাদেশে খুব ভালো লাগছে যে শোয়েবের প্রথম বইটি আমার বন্ধু তাজুল মোহাম্মদ পাণ্ডুলিপি পাঠিয়ে দিয়েছিলেন, যে বইটি, সেই বইটি কিন্তু এখনো বেরোয়নি। দ্বিতীয় বইটি যেটি পাঠিয়েছেন, এবং সেটি মহিদুলের মতো অভিজাত প্রকাশক বলবো এই জন্যে যে না, যে আনন্দ পাবলিকেশনসের মতো, দেশ পাবলিকেশনের মতো, বা আমাদের ওখানে অনন্যা বা অন্যান্য পাবলিকেশনের মতো অত না, কিন্তু কোয়ালিটি বুকস বলতে যা বোঝায় মহিদুল সেই জাতীয় বই করে। এবং এই জাতীয়, আমি এই জন্য কালকে বলেছিলাম, সিরিয়াসলি বলেছিলাম, আমি এই বইটির একটু ইংরেজি সংস্করণ হলে পৃথিবী জানতে পারত বাংলাদেশের যারা এই জাতীয় বিষয় নিয়ে, হাইলি টেকনিক্যাল বিষয়, বিজ্ঞান বিষয়ে বাঙালি যে লিখতে পারে, তারা তার প্রমাণ পেতেন। আমার ভালো লাগতো যে শোয়েবকে আমি কালকে পরিচয় করে দিলে ওইভাবে। শোয়েবের বড় ভাই আমার ছাত্র, শোয়েবের ভাবি আমার ছাত্রী ছিলেন, এবং আমাদের সঙ্গে কি যোগাযোগটা ছিল এক সময়। এবং শোয়েবের ইমিডিয়েটলি বড় ভাই বোধহয় না, মেরির ছোট ভাই বোনেরা আমার স্ত্রীর, মানে এখন মোবাইলের কল্যাণে ফ্রেন্ড হয়ে যায়, কাজেই তারা রেগুলার বকবক করে, এবং এটা 2-3 মিনিটে শেষ হওয়ার মতো হয় না। তো যাই হোক, আমি ব্যক্তিগত প্রসঙ্গ সবসময় খুব এড়িয়ে চলি, এবং এই জাতীয় অনুষ্ঠান আমি যে কি পরিমাণে এড়িয়ে চলি এটা কল্পনা করতে পারবেন না। আমি যশোরে গেছি, কুষ্টিয়াতে গেছি, যশোরে প্রথম উদিচি আমাকে সংবর্ধনা দেবে। আমার তো হাতে পায়ে ধরার কথা যে বাবারা এটা করিস না, কিন্তু কুষ্টিয়াতে পারলাম না। এই জন্যে মোহাম্মদ রফিক আমার একমাত্র বন্ধু, বা অথবা একমাত্র লোক যে আমাকে এখনো তুই করে। তুই বলার লোক বয়স বাড়লে যা হয় কমে যায়। রফিকরা সম্বর্ধনা দেবে, আমাকেও সম্বর্ধনা দেবে। আমি যদি না করি তাহলে এটা জঘন্য ব্যাপার হবে আমার পক্ষে খুব। এবং ডিসি যিনি ছিলেন, তিনি ছিলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, একসময় সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া কলেজে। কাজে রাজি হয়েছি। আজকে যে রাজি হয়েছি আমি অত্যন্ত খুশি হয়েছি। যদি আমার একটা ছবি দিয়েছে, এবং ছবিটা আমার খুব প্রিয়, খুব সুন্দর লাগছিল, এবং আমি বারবার বলছিলাম যে দেখো, তুমি আমার স্ত্রীকে বলছিলাম যে দেখো, ভালো করে একটু দেখো। এবং প্রথম যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হচ্ছে পাঞ্জাবিটা কোথায়। আমার এই পুরোনো ছবি দেখলে আমার ওই পাঞ্জাবিটার কথা মনে পড়ে, যে এগুলি যে কখনো চালিয়ে দেয়, বাইরে পালিয়ে দেয়, আমি জানি না, ফেলে দেয়, একবার অ্যাবসলিউটলি ফেলে দেয়। একবার তো এক গাদা পাঞ্জাবি আমাকে দিয়েছে। তো যাই হোক, আজকে কবিতা নিয়ে কথা বলবো, এটি মনে করার কোনো কারণ নেই। আমি কবিতা লেখার চিন্তাই করিনি। আমি ভেবেছিলাম আমার বন্ধু আখতারুজ্জামান ইলিয়াস
আমার সহপাঠী বন্ধু আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, আমি হব গৌরদাস বসাক। মাইকেল মধুসূদন দত্তকে যেমন গৌরদাস বসাক চিনিয়ে দিয়েছিলেন, আমি গৌরদাস বসাক হওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু এদেরই পাল্লায় পড়ে আজাদ, যেমন রফিক আজাদ এসেছে, বসা 6 লাইনের একটা কবিতা দেন, মানে অ্যাজ ইফ আমি কত কবিতা লিখি। আমি কোনো কবিতাই লিখি না, যেহেতু সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, কাবলির টাকা শোধ দিয়ে দিয়েছি আমি, অতএব আমাকে 6 লাইন কবিতা লিখতেই হবে। অতএব লিখে দিলাম। এরপরে আসাদুল ইসলাম চৌধুরী, কি করে আসাদ চৌধুরী হয়ে গেল? রফিক একদিন দেখেছিল আসাদ চৌধুরী, আরে আমি কি কে? আসাদ ভাইটা তো আপনার নাম। আমি তো এটা চিনি না, এই ভদ্রলোকরে, আমি তো আসাদুল ইসলাম চৌধুরী। কষ্ট করে বাপ মা অনেক, বাবা মার বিয়ের অন্তত 8-9 বছর পরে আমার জন্ম, বেশ আকিকা কাটে কি হয়েছিল, আমি কি ওই নামের সঙ্গে পরিচয় না। পরে দেখলাম আমার নামটা আমি এখন প্রায় ভুলে যাওয়ার, আসাদুল ইসলাম বলে আমি মুখের দিকে তাকে, রে কোত্থেকে বলছে আমাকে। তো একমাত্র প্রফেসর আব্দুল হাই আমাকে আসাদুল ইসলাম চৌধুরী ডাকতেন, এবং আর একজন আমাকে অশোক নামে ডাকতেন, নীলিমা ইব্রাহিম। উনি অশোক নামে ডাকতেন তার কারণ তিনি, আমার মুখে নাকি কখনো শোকের এবং বিষণ্ণতার ছাপ উনি পাননি, অতএব আমি তার কাছে অশোক হয়ে গেছিলাম, যে শোকহীন একটা মানুষ। তো ওটার কারণ হচ্ছে আমার মূল নাম, এইটা আমি কখনো বলি না, কিন্তু আজকে এখানে যারা আছেন একজনও আমার শত্রুপক্ষের লোক বলে আমি একজনকে মনে করি না। সেটা হচ্ছে আশিকি ওয়াহেদ মোহাম্মদ আসাদুল ইসলাম চৌধুরী। আমি বললাম মারা গেলে আর একটা শব্দ হবে মরহুম, এটা লিখতে হবে, উপায় নেই। তো সেখান থেকে কেটে কুটে আসাদে চলে এসেছি। আমার প্রথম কবিতা হচ্ছে লুমুম্বাকে নিয়ে। লুমুম্বার স্ত্রী যখন আফ্রিকার নিয়ম অনুযায়ী সবানুগমন করেন স্বামীর, মেয়েরা ঊর্ধ্বাঙ্গের কাপড় ফেলে দেন, সেইভাবে হাঁটেন। ওই মহিলার ঊর্ধ্বাঙ্গের ছবি খবরের কাগজে দেখে পুরুষ হিসেবে আমি অত্যন্ত অপমানিত বোধ করে ওই কবিতাটি লিখেছিলাম। এটাকে কবিতা হবে কিনা আমি জানি না। এরপর ওইটা 8টি ভাষায় অনুবাদ হয়েছিল। শৈবের সঙ্গে আমার একটু মিল আছে। আমার প্রথম কবিতাই সংবাদে সাহিত্য পাতায় না, এডিটোরিয়াল পৃষ্ঠায় ছাপা হয়ে গেছিল। নিয়েছিলেন রণেশ দাশগুপ্ত। আমার একবার কানে হাত দিতে হয়, গানের লোকরা আবার ওস্তাদের নাম বলে কানে হাত দেয়, সাহিত্যের রেওয়াজ নাই, কিন্তু আমি আবার যেহেতু গান হবে সম্মান করে একটু কানে হাত দিলাম। আমার যা কিছু অর্জন, পৃথিবীকে দেখা, সাম্রাজ্যবাদকে বোঝা, আংশিক ধনতন্ত্রকে বোঝা, সমাজতন্ত্র কমিউনিজম আমি অত ভালো বুঝি না, অসাম্প্রদায়িক ভাবনা, এগুলো আমি রণেশ দাশগুপ্ত, সন্তোষ গুপ্ত, সত্যেন্দা এদের কাছ থেকে শিখেছি। এবং বাংলাদেশ বলতে, আমি বাঙালি বলতে আমি কোনোদিন শুধু বাঙালি মুসলমান ভাবিনি, পূর্ব বাংলার লোক ভাবিনি, পূর্ব পাকিস্তানের লোক ভাবিনি, বাংলাদেশের লোক ভাবিনি। বাংলাদেশের লোক যারা বিদেশে আছেন, আগরতলায় আছেন, শিলচরে আছেন, হাইলাকান্দি করিমগঞ্জে আছেন, যারা গুয়াহাটিতে আছেন, যারা পশ্চিমবাংলায় আছেন, আন্দামান দ্বীপপুঞ্জের এক কবি আমার সঙ্গে আমি বাসায় ধরে নিয়ে এসেছিলাম। উনি বলছে আসাদ আমি হোটেলে থাকতে পারবো না, আমার টাকা পয়সা নেই। আরে খুব চিন্তা নেই, আমার বাসায় থাকবেন। উনি চলে এসেছিলেন। তো বাঙালি বলতে আমি বাঙালি, হিন্দু, মুসলমান ছাড়া আমি দ্বিতীয় কিছু ভাবি না। এটি আমার, এবং আমার লেখায় আমার যদি কিছু থাকে, আমার লেখায় বাংলার কৃষকের কথা আসবে, শ্রমিকের কথা আসবে, জেলেদের কথা আসবে, চাকমার কথা আসবে। আমার ঘনিষ্ঠ বন্ধু মৃত্তিকা চাকমা, একে সেরাম, কালকে যেই ছেলেটি সঞ্চালনা করেছিলেন সেলাম রিমন, হ্যাঁ, ওর কাকা হচ্ছে একে সেরাম, আমাকে বলে আমার চাচা। তো এরা আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার মতেন্দ্র মানকিন, আপনার নাম জানেন কি না, অনেক বড় কবি, গান কবি, অনেক বড় কবি। দুর্ভাগ্য তার নামটা আমাদের কাছে আসেনি। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই বাংলাদেশ, এই নদীগুলো, নদীর পাশের মানুষগুলো, আমরাই বাঙালি। আমি এটা ঠিকই
একটা পর্যায় পর্যন্ত পাকিস্তানের প্রতি আমার বিদ্বেষ ছিল, কিন্তু সাধারণ মানুষের প্রতি কখনো আমার বিদ্বেষ ছিল না, এখনো নাই। আমি যখন নূরজাহানের গান শুনে একদিন বলছি, আম্মা কি গাচ্ছে, আম্মা তো আমার আম্মা পাশে ছিলেন, আমার আম্মা বলে যে আমি এবার কবে গাইলাম, আমি নূরজাহানকে যে আমি আম্মা বলি এটা আমার জানার কথা না, খুব আনফর্চুনেট। মেহেদী হাসান শুনলে আমি এখনো পাগল হয়ে যাই, এখনো আমাকে উজ্জীবিত করে মেহেদী হাসান। তো যাই হোক না কেন, আমি একসময় নীলুর প্রেমে পড়েছিলাম, সাবিয়ার প্রেমে পড়তে পড়তে বেঁচে গেছি। তো এগুলো যাই হোক না কেন, আমার কোনো দেশের প্রতি বিতৃষ্ণা নেই, এমনকি ইসরায়েলের প্রতিও নাই। ফ্র্যাঙ্কলি বলি, কোনো ধর্মের প্রতি আমার কোনো বিতৃষ্ণা কোনোদিন হয়নি, কোনো ভাষা গোষ্ঠীর প্রতি বিতৃষ্ণা আমার নেই। আমি যখন উর্দু কবিতা অনুবাদ করেছি আমাকে রাজাকার বলা হয়েছে, আমি এটা ভুলিনি কখনো। আমি উর্দু কবিতা অনুবাদ করেছি, নওশাদ নূরির কবিতা অনুবাদ করেছি, আহমেদ ইলিয়াসের কবিতা অনুবাদ, আমার একটা বই আছে বাড়ির কাছে আরশিনগর, সবগুলো উর্দু কবিতা। প্যালেস্টাইনিয়ান কবিতা পড়েছি আমি অনুবাদ, আফ্রিকান কবিতা। আমি ভালো জানি এগুলি না করতে, এগুলোর সঙ্গে আমি আত্মীয়তা অনুভব করি। আমি শুধু প্র্যাকটিস রুমা না, আফ্রিকার ব্যাপারে আমার এখনো প্রচণ্ড দুর্বলতা, প্রচণ্ড দুর্বলতা। তো আমি মোটামুটি এই আমার কবিতাগুলো কবিতা হয় কিনা আপনি প্লিজ বিনয় ভাববেন না, এটা এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি কখনো রেগে মেগে কবিতা লিখি, কখনো ভালোবেসে কবিতা লিখি, বিলিভ মি। তবে আমি একটু এখানে আমি ঠিক আছে, আমার কাছে মাইক্রোফোন আছে, আপনি রাখুন। এটা কি অন আছে? হ্যাঁ। আমি একটু এখন ঢুকবো। আপনি যখন লেখালেখির কথাটি বলছেন, আপনি সাহিত্যের শিশুদের নিয়ে লিখেছেন, আপনি প্রবন্ধ লিখেছেন, আপনি অনুবাদের কাজ করেছেন, আপনি এবং এই প্রত্যেকটি জায়গার মধ্যে সবচেয়ে একজন সৃষ্টিশীল মানুষের প্রতিটি মাধ্যম যখন সে যেটি লিখে তার প্রিয়, আপনি নিজেকে কোথায় বেশি খুঁজে পান? কি আমার নিজের লেখালেখি সম্পর্কে এই একটা ব্যাপারে আমি একদম বলতে চাই না, খুব ফ্র্যাঙ্কলি বলি। যেটুকু লিখেছি যদি খারাপ হয়ে থাকে ফেলে দেবেন, যদি ভালো লাগে একটু রেখে দেবেন, এর বেশি প্রত্যাশা আমি করি না। আমি যতদূর জানি যে আপনি কি বলে আপনার একটু কাছে গিয়ে যেতে হবে। আমি যতদূর জানি যে আপনি প্রথম বই তবক দেয়া পান এবং সবশেষের কবিতার বই হচ্ছে বাড়ি ফেরা সহজ নয়, না না 2006। এসানো শেষ বইটার নাম কি? কবিতার বই কথা বলছি, আমার নাম মনে নাই তো। আরে যে এই যে পরিবর্তন, আমার কাছে যেটা মনে হয়েছে যে বাড়ি ফেরা সোজা নয়, এই উপলব্ধিটা কেন, কি মনে হয়েছে যে বাড়ি ফেরা সোজা নয়? আর আরেকটা প্রশ্ন আমি একসাথে করে দিচ্ছি, যে বাংলা ভাষায়, হ্যাঁ, যে আজকে যে কি বলেন এই যারা যে ডায়াসপোরা, যে এই বছর যে নোবেল প্রাইজ পেয়েছে আব্দুল রাজ্জাক গুন্না, হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় এই রবীন্দ্রনাথের পরে, হ্যাঁ, যেরকম হওয়া উচিত ছিল সেটা এত শক্তিশালী বাংলা ভাষা হওয়ার পরেও কেন এরকম আন্তর্জাতিকভাবে যারা এরকম ডায়াসপোরা যারা ভালো কাজ করছে এবং তারা পৃথিবী বিবেচনে বাংলা ভাষা এটা হচ্ছে না কেন? আদৌ কি বাংলা ভাষা এটা সম্ভব কিনা? কি করছেন? আমি তোমার প্রশ্নটা ডায়াসপোরা ও বাংলা ডায়াসপোরা কেন হচ্ছে না? হচ্ছে না কেন? আমার এই পণ্ডিতি কথা বলতে হবে, যেটা আমার ইচ্ছে ছিল না। আমরা আজকে রসের কথা বলবো, এটা তো আমি আবার রসে ঢুকে যান। না, এটা হচ্ছে আমি বলি আর কি, ডায়াসপোরা কি জিনিস যদি জানতে হয় প্লিজ অদ্বৈত বল্লভকে দেখেন। ডায়াসপোরা কি জানতে হয় তাহলে ঋত্বিক ঘটককে জিজ্ঞাসা করেন, এস.ডি. বর্মনকে জিজ্ঞাসা করেন, দেবব্রত বিশ্বাসকে জিজ্ঞাসা করেন। ডায়াসপোরা কি? একই ভাষা, খাদ্যাভ্যাস এক, রুচি এক, সংস্কৃতি এক। তারপরও আমি এস.ডি. বর্মনের কথা বলছি, এস.ডি. বর্মন কমাতে আছেন। পঞ্চম আর.ডি. বর্মন কানের কাছে গিয়ে বলছে, বাবা মোহনবাগান জিতলো। সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন যে আমার গা কাটা দিচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল জিতছে, 2 গোলে জিতছে। এস.ডি. বর্মন এরকম তাকালেন, একটু হাসলেন। ডায়াসপোরা কি এরপর আমাকে আবার বলতে হবে? দেবব্রত বিশ্বাস উনি কোনোদিন কলকাতার ভাষা ব্যবহার করেননি, কোনোদিন না।
এবং ডায়াসপোরা কি যুক্তি তর্ক গপ্প, আমরা যেটা দেখে প্রথম পাগল হলাম এবং সুপ্রিয়া দেবীর প্রেমে পড়ে গেলাম মেঘে ঢাকা তারা। এবং ঢাকা, অরিজিনাল ঢাকার লোক উর্দু এবং হিন্দি সিনেমা ছাড়া ক্যারম খেলতে খেলতে কোনোদিন বাংলা গান, রবীন্দ্রনাথের গান কোনোদিন শুনিনি। কিন্তু মেঘে ঢাকা তারার পরে যে রাতে মোর দুয়ার গুড়ি বাংলো জ্বরে, ক্যারম খেলছে আর বাংলো জ্বরে করে গান গাচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এটা হচ্ছে এই আমার অত্যন্ত প্রিয় মানুষ ঋত্বিক ঘটকের জন্য। কাজে ডায়াসপোরা আমি টেকনিক্যাল শব্দটি ব্যবহার করতে চাই না। আজকে এইখানে যারা আমরা আছি তারা কি আমরা ডায়াসপোরার ঊর্ধ্বে? না, নিশ্চয়ই আমরা অংশ। কাজে আমাদের নিজেদেরকে বিশ্লেষণ করলেই বোধহয় ডায়াসপোরাটা পাওয়া যাবে। আর ঘরে ফেরা সোজা নয়, এটা আমি বুঝতে পারি। যারা মিডল ইস্টে চাকরি করতে যান, বিভিন্ন জায়গায় চাকরি করতে যান, কি পরিশ্রম তারা করেছেন। আমি দুবাইতে দেখেছি যে রাস্তা কিভাবে তৈরি করছে তারা, মাই লর্ড। এবং সৌদি আরবে এক ভদ্রলোক চাকরি করেছে, ঢাকায় তিনি এখন কোটিপতি, বেতন পেয়ে না। 8 বছর চাকরি করার পর বেতন হিসেবে তাকে খেজুরের গাছের চারার জন্য কয়েকটা বিচি দিয়েছিলেন তিনি। বিলিভ মি, আই এম নট জোকিং। শাইখ সিরাজের খেতে খামারে যিনি কি একটা প্রোগ্রাম করে, মাটিও মানুষ থেকে আমার জানা, উনি তাকে সিম্পলি 10-12টা খেজুরের বিচি দিয়ে বলছেন এই তোমার বেতন। ভাবতে পারেন মরুভূমির ভিতর খেজুর গাছ তৈরি করেছে, চাকরি করেছে। তো ডায়াসপোরাটার আমি প্রায় এরকম একটা ইয়েতে, আমি ডায়াসপোরার উপরে 2টি কাজ টরন্টোতে করেছেন, আমি একটাও দেখা পাইনি। একটা ইত্তেলা, উনি চমৎকার নাচেন, সবাই তারা চেনেন বোধ হয়, খোকনের মেয়ে। আর একটা মেয়ে, তিনি বলতে খুব খারাপ লাগবে, তার অল্প বয়সে করেছে এটা, তবু আমি তিনিই বলবো। নয়ন হাফিজ আর সোমনাথেরই কার নামটা বলছিলেন সকালবেলা? হ্যাঁ, সবিতা সুনামি, ওদের মেয়ে, একমাত্র মেয়ে। ও করেছে ডায়াসপোরার উপরে। আর আমার ডায়াসপোরার উপরে একটা কবিতা বেরিয়েছিল, কবিতাটা আমার সঙ্গে নেই। ওটা অন্য দেশ নামে একটা পত্রিকা বেরোয় নিউ ইয়র্ক থেকে, ওটার বোধহয় 4র্থ সংখ্যায় বেরিয়েছিল ডায়াসপোরা। তবে আমি বাংলা কবিতার কথা যদি বলি, আমি শুধু বাংলা কবিতার, আমি সিনেমা দেখি, আমার প্রচণ্ড সিনেমা দেখার অভ্যাস ছিল। আমি পাঠ্যপুস্তক, আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেব, আমি যখন দেশে আমাদের একটু আত্মজীবনী শোনাচ্ছি, খুব খারাপ লাগছে, তবু আমি হাফ ইয়ারলিতে অঙ্কে বোধহয় 11 কি 13 পেয়েছিলাম, এরকম সেরকম। বই বিক্রি করে ফেলেছিলাম, অঙ্ক বইয়ের দাম বেশি, তো আমি পুরনো দোকানে গিয়ে বিক্রি করে ফেলেছিলাম, গিয়ে আমি সিনেমা দেখেছিলাম এগুলি আর কি। কাজেই আমি যখন আমি গ্রামে ফিরে গেলাম, আমি হাই স্কুলে ভর্তি হলাম, তখন আমি টেস্টে পাস পেয়েছিলাম। কিন্তু না, আমি ব্রিলিয়ান্ট ছাত্র, আমি 45 পেয়েছি ম্যাট্রিক পরীক্ষায়। এবং সেটা হচ্ছে সব জিওমেট্রি মুখস্থ করে। জিওমেট্রিতে আমার কোনো ভুল ছিল না, একেবারে টানা মুখস্থ ছিল আমার। যাকে আমি জীবনী শোনাচ্ছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ডায়াসপোরা কিন্তু একটা লোক যখন গ্রাম থেকে শহরে যায়, এবং দেশ এবং রাষ্ট্র এ নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলা যেতে পারে। আমি ওই ঝুঁকি না নিয়ে অল্প কথায় বলি। আমরা যখন বরিশাল শহরে বলি যে এই তোর দেশ কই, এ বলছে বরগুনা। দেশ কই? হিজলায় বসার যদি দেশ কই, বাড়ি কই, দেশ কই গোবিন্দপুর। মানে দেশ তার গ্রাম, দেশ তার থানা, দেশ তার জেলা, দেশ অনেক, রাষ্ট্র এইটি বলতে পারেন 1947 সনে আমি রাষ্ট্রের অধিকারী হয়েছি। কিন্তু রাষ্ট্র বলতে আমি বুঝি 1971 সনের অনেক কষ্টে পাওয়া, অনেক সিদ্ধত পাওয়া আমার বাংলাদেশ। আমি রাষ্ট্র এই শব্দটি বঙ্গবন্ধু দেখেছিলেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই মানুষটির কাছে। তার রাজনৈতিক ভ্রান্তির পরিমাণ কম না। অনেক রাজনৈতিক ভ্রান্তি আছে, এগুলি বললে তো আবার অনেকে আস্তিন গোটাবেন। আমি কাউকে আস্তিন গোটানোর সুযোগ দিতে চাই না। শুধু এটুকু বলবো যে বাংলাদেশ
হয়েছে বলে আজকে আমরা এখানে আছি। এই সহজ কথাটা আমি এই একটি ব্যাপারে আমি বাংলাদেশের সবার ব্যাপারে সমালোচনা করেছেন। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়তাম, অনেক আমার মতো লোকে আমাকে কমিউনিস্ট ভেবেছে। আবার আজকে উনি আমাকে বললেন আমি নাকি সুফি। হ্যাঁ, আমি এটাও শুনেছি বহু জায়গায় যে তার কারণ আমি অনেক কি বলবো ওরসে গেছি, আমি অনেক ওয়াজ মাহফিলে গেছি, চিন্তা করতে পারবেন না। অনেক ওয়াজ মাহফিলে গেছি, অনেক ওয়াজ মাহফিলে গেছি, আমি অনেক আশ্রমে গেছি, অনেক মন্দিরে গেছি, শুধু বাংলার না ভারতেরও অনেক যে মন্দিরে হয়তো ভারতের অনেক লোক শব্দও ভাবতে পারে না, আমি সে সমস্ত জায়গায় গেছি। তো ডায়াসপোরা বলতে আমি এইগুলো বুঝি যে শেকড়টা কাটবে না, কিন্তু শেকড়টা রয়ে যাবে। যেইটার জিনিস যায় না সে দুটো হচ্ছে এই বাংলা ভাষা। এই বাংলা ভাষা বাঙালির কাছ থেকে নেওয়া অত সোজা না। এবং আমরা আমার সঙ্গে আমি যে ভাষায় কথা বলতাম, এখন সেই ভাষাটা প্রায় ভুলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আম্মা মারা যাওয়ার পর আমি আমার এলাকার ভাষায় আমি আর কথাই বলি না এখন। আমি মাঝে মাঝে কোনো শব্দ মনে পড়লে আমি তাড়াতাড়ি আমার ডায়েরিতে লিখে রাখি। হ্যাঁ, সরি, আর কোনো প্রশ্ন আছে? ব্যক্তিগতভাবে না, আমি ব্যক্তিগতভাবে আমার স্ত্রী এখানে আছে, আমার 2 পোলা, 1 পোলা আছে বাড়িতে, আর একটা চলে আসবে বোধহয় 24শে জানুয়ারির দিকে চলে আসবে, আর 1 পোলা অসহায় থাকে। ওই অসহায়ের সঙ্গে আমি এবং আমার স্ত্রী থাকি। আমার মেয়ে থাকে টরন্টোতে, আমরা ওর উপর রেগে গেলে ওই বাসায় যাই, কখনো কোনো ড্যানপোর্টে কাজ থাকলে ওই বাসায় যাই। এই আর কি আমার জীবনী। ও আমার নাতি আছে, মিষ্টি বলে আমার নাতি যখন হয় আমি প্রায় পাগল হয়ে গেছিলাম। নাতির প্রেমে আমিও ওটা বুকাচ্ছি, ও নিজে প্রেম করছে, সহ্য করছি, কিছু করার উপায় নেই। এবং নাতনি আমার নাতি। এবং ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কোনোদিন বলি না, আজ পর্যন্ত কোনো জনসভায় বলিনি, আজকে শুধু বলছি। এই 5ই নভেম্বর আমি ছেলেকে ফোন দিচ্ছি, আমার বৌমা তখন ইয়েতে আছেন, ডেলিভারি ওয়ার্ডে আছেন। আসিফ কি হলো? বলছি বাবা রাখো, দাঁড়া আমি এখন বলবো না, রাখো। তখন ওদের 40 মিনিট কি আধ ঘন্টা পরে আবার ফোন দিচ্ছে, কি ব্যাপার? শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আমি কি বুঝতে পারছি কি হলো? আমার পোলা কিছুক্ষণ আগে হয়েছে, মানে আমার পোলা এবং তুমি একই দিনে হয়েছো। আমি যে হ্যাঁ বুঝতে পারলাম, তোর একটা সুবিধা হলো, তোর খরচটা কম হবে। আমি যে ওনার শুনলাম কবি হাসানউদ্দিন, আপনাকে প্রথম দেখলাম, তো আপনি যে 10 মিনিট বা 8 মিনিট কথা বলেন ইয়ে নিয়ে, ডায়াসপোরা নিয়ে, এটা আমি যতদূর বুঝি এটা একটা একদম অরিজিনাল একটা ডিসকাশন। তা আপনি একটু সময় নিয়ে গুছিয়ে লিখে কোথাও এটা ছাপাতে পারেন, তাহলে সবাই লিখে পাবে। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা দিলে আমি পোস্টে পাঠাতে পারবো আমার কবিতা একটা। আপনি ছাপাবেন, আপনি আচ্ছা, আমি ওই কবিতার ফটোকপি দিয়ে দেবো নাকি, বাট ঈশাদের কাছে দিলেন পেয়ে যাবো। আপনি যেভাবে কাছে আমি কোথাও দেখিনি এরকম একদম অতি অরিজিনাল, অত্যন্ত এটা আমাকে চিন্তিত করেছে, এটা আমাকে চিন্তিত করেছে। আমি যখন জার্মানি থেকে ফিরে যাচ্ছি, আমাকে তারা বলছিল আসাদ ভাই কানাডা ইমিগ্রেশনটা খুব সোজা, বাড়িঘরও সস্তা আছে। আর আমি তো তখন ফিরছি এবং ওদের তো পাই পয়সার হিসাব মাশাল্লাহ, কাজে বলছে আপনি প্লিজ আপনি কানাডা হয়ে যান। আমি তখন ডাল দিয়ে ভালো করে মেখে আচার দিয়ে ভাত খাবো, ভর্তা দিয়ে ভাত খাবো, পাগল হয়ে গেছি। আমি যে কয়েকদিন ওই সৌদি আরব হয়ে গেলাম আমার স্ত্রীর জন্য অনেকটা, ও তো তাহাজ্জুদ পড়া মেয়ে, অতএব আমি ওই হজ করার সুযোগটা আমিও নিলাম, ওইভাবে গেলাম আর কি। ডায়াসপোরা আমি তখনই ফিল করেছি। ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? খুব একদম ফ্রি প্রশ্ন করেন, লজ্জা, আমারও লজ্জা একটু কম আছে, আপনি লজ্জা ত্যাগ করে অনায়াসে বলতে পারেন। বলবো যে প্রশ্নটা করেছিল আপনার সুফির সম্বন্ধে কিছু একটু বলুন। সুফিটা আমি আপনাকে একটু আগে বলেছিলাম, আমি আবারও বলি, বাংলাদেশে ইসলাম প্রচার কেন দিল্লি এবং আশেপাশে মুসলমান নাই সেই সংখ্যায়, কেন পশ্চিম পাকিস্তানে আছে, কেন উপ পাকিস্তান, পূর্ব বাংলা
পূর্ব পাকিস্তান, বাংলাদেশে এত মুসলমান, বাংলাদেশে এখন 90%। মন খারাপ করবেন না, 1950-তে ছিল 22%। চিন্তা করেন, 22% 1955-এ, হ্যাঁ 54 যে 54 নির্বাচন হলো সেই সময়কার কথা বলছে, যুক্তফ্রন্টের নির্বাচন। তার আগে ছিল কত, 37 কি 38%। বাংলাদেশের প্রচারটা হয়েছিল এই সুফি দরবেশরা হয়ে এসেছিল। ভারতের সব জায়গায় হিন্দু থেকে বা অন্য জায়গায় হিন্দুর বিভিন্ন অনেক ভেদ আছে, সেখান থেকে যে মুসলমান হয়েছিল সেখানে কিন্তু এক একটা এলাকার, মানে একটা এলাকা যেটা যে ব্রাহ্মণবাড়িয়াতে বলে ময়াল, মানে জোন, ওই এলাকার সব লোক গোত্র মুসলমান হয়ে যেত। তো বাংলাদেশে মুসলমান হয়েছে ইন্ডিপেন্ডেন্টলি। বাংলাদেশে কিন্তু আচ্ছা ওই জায়গায় 25 জন হিন্দু আছে, মুসলমান হয়ে গেলাম, বাংলাদেশে এটা ঘটনা ঘটেনি। ওয়াজ শুনেছে, দেখেছে, পীর সাহেবের সঙ্গে কথা বলেছে। যেমন শিখদের প্রথম পরিবারে শিখরা প্রথম যে, এবং শিখ এবং শ্রী চৈতন্য একই কাজ করেছিলেন। তারা ওই বর্ণাশ্রমটা মানেননি, তারা দুজনে কি একসঙ্গে খাবো এবং একসঙ্গে খেতেন। এবং শ্রী চৈতন্য ওই যে পুরী থেকে হারিয়ে গেলেন, থাকে তার একটা প্রশ্ন। এবং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি পুরীর কথা কোনোদিন বলেননি, জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করেননি, পাবেন না কোথাও। আমি এই লোকটিকে আমি অত্যন্ত ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি চৈতন্যদেবকে, এগুলি পাবেন না আপনারা। তো যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে এই সুফিরা প্রথম আল্লাহকে ভয় দেখায় না, আল্লাহকে প্রেমিক হিসেবে দেখে। শব্দটা কিন্তু এক জিনিস হলো না। আল্লাহ একটা নাম হচ্ছে কাহার, 99 নম্বরের 1 নাম হচ্ছে কাহার, মানে সাংঘাতিক কি বলবো অত্যাচারী, কাহার বলবো। হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু ইয়ে না। এবং আশিক, আমার নামটা ওই আশিক ওয়াহেদ ওখান থেকে আসছে, আল্লাহর প্রেমিক হিসাবে। আমি তার কথার যোগ্যতা রাখতে পারিনি, খুব দুঃখ লাগে আমার। তো কি আল্লাহ কি প্রেমিক। বৈষ্ণবদের একই তথ্য, ঈশ্বর হচ্ছেন পরমাত্মা এবং রাধা হচ্ছেন জীবাত্মা। এবং সুফিদের সঙ্গে এই কীর্তনিয়াদের, বৈষ্ণবদের অনেক মিল আছে। এবং আমি যখন আমার ইরানি বন্ধুদের সঙ্গে গল্প করি, ওরা বলে তোমরা ট্যাগরকে ওরা দিল নোবেল প্রাইজ, আমাদের হাফিজ এবং রুমি তো পেলেন না। হাফিজ অনেক বড় মাপের, বড় মাপের। আজকে আপনি আমি একবার বাজি ধরতে পারি, আপনি এই মন্ট্রিয়ালের ভালো লাইব্রেরিতে যদি যান, সেখানে এশিয়ান কোনো কবির যদি বই খোঁজেন, আপনি এখনো হাফিজের এবং রুমির ট্রান্সলেশন পাবেন। রবীন্দ্রনাথ পাবেন কিনা সন্দেহ আছে, নজরুল তো পাওয়ার তো চান্সই নাই। এবং আমিও এটি বলতে আমার ভালো লাগে যে আল্লাহকে ওই প্রেমিক হিসেবে দেখি, অত্যন্ত প্যার সে আদর করে এই ফেরেশতা এদের মধ্যে চীন এদের মধ্যে থেকে অত্যন্ত আদর করে মানুষকে বানিয়েছিলেন। আমি ওই আদরটা গায়ে মাখি, ভালো লাগে। ধন্যবাদ। আর কারো কিছু সহজ বিষয়? খুবই জনপ্রিয় এবং আমরা সবাই মানে প্র্যাকটিস করে এসেছি, আবৃত্তি করে এসেছি। আমি অত্যন্ত, আপনার নামটা বলেন নাই? আমার নাম সাবরিনা। সাবরিনা, অ্যানি, ডাকনাম অ্যানি। আচ্ছা অ্যানি, তাহলে অ্যানি বলি। অ্যানি অনেক ধন্যবাদ। আমার একেবারে কি বলবো, টোকা দিয়ে গেল একেবারে, আমার চেতনা একেবারে টোকা দিল। এই কবিতাটার নাম ছিল, প্রথমে নাম ছিল, এবারে কবিতার ইতিহাস বলতে হয়। এই কবিতা, এটা আমি সাধারণত লেখা বলি, নিজের লেখা বলি। এই লেখাটার নাম ছিল জঙ্গনামা। আমার নানি যে কয়দিন রোজা রাখা হারাম, এই কয়দিন ছাড়া বাকিটা রোজা রাখতেন, কিন্তু তিনি কোনোদিন গরু মাংস খাননি
এবং ওই চামিচ দিয়ে তাকে খেতেও দেওয়া হতো না, উনি অ্যালাউ করতেন না। তো তিনি বাংলা বই যে দুটো পড়তেন তার মধ্যে একটা হচ্ছে জঙ্গনামা আর একটা হচ্ছে শহীদে কারবালা। উনি বাংলার কোনো কিতাব পড়েছেন বলে আমার জানা নেই। আমি 71-এ যখন আমাকে বললেন বেলাল মোহাম্মদ, নিশ্চয়ই আপনারা তার বই পড়েছেন, স্বাধীন মুক্তি, মানে বেলাল মোহাম্মদ আর শামসুল হুদা চৌধুরী না থাকলে এই যে আমরা যে মুক্তিযুদ্ধের ডকুমেন্টগুলো পাই একটাও পাওয়া যেত না। এই কাজটি তারা করেছেন এবং দুজনেই বাংলাদেশ সরকারের দ্বারা নিগৃহীত হয়েছিলেন, এটি বলার অপেক্ষা রাখে না। তো বেলাল যখন পড়তে বলেন আমি এটা লিখে ফেললাম। এখন কি থেকে লিখলাম, না এটা সুরিয়ালিজম না, নদীর জলে আগুন ছিল, এটা মনে হয় না একটা সুরিয়ালিস্টিক ভাবটা, ওগুলি কিছু না, বিলিভ মি, বরং বলতে পারেন আংশিক কি বাউল গান থেকে নেওয়া কিছুটা। আমার গায়ে তো আমার মাথাটা যদিও আমার, এর মাথার মধ্যে কিছুটা লালনের, কিছু হাসন রাজার, কিছু শান্তন করিম, হ্যাঁ এগুলি সব মাথার মধ্যে ঢুকে থাকে, আমার করার কিছু নাই, মাথার মধ্যেই থাকে। আমি যেটা বলি, আমি মুন্সিগঞ্জে গেছিলাম, মুন্সিগঞ্জ থেকে যে বলে না যে হ্যাঁ 27শে মার্চ এসডিওর একটা ইয়ে ছিল, লঞ্চ ছিল, সেই লঞ্চে গিয়ে আমরা শেখ মুজিবুর রহমানের সেই ফ্যাক্সটা আমি পড়েছিলাম। আমি, প্রশান্ত ঘোষাল, মন্টু মারা গেছেন, প্রশান্ত বোধহয় বেঁচে আছেন এখনো, জিনু মারা গেছেন, আমরা গেলাম। আমি মুন্সিগঞ্জে বেড়াতে গেছিলাম, একেবারেই বেড়াতে গেছিলাম। মুন্সিগঞ্জে তখন ফিরছি মাস 2 পরে, আমার হাতে একটা ঘড়ি ছিল, ওটা 20 টাকায় বিক্রি করে আমরা মুন্সিগঞ্জ থেকে হেঁটে নারায়ণগঞ্জে গেলাম আমরা নৌকায়, তারপর হেঁটে ঢাকায় আসছি। আমরা যখন এই তোমাদেরও দিকে কি যে তারাবর পরে যে এটা কাশপুর তারাবর যে ওটা কি নদী, ড্যামরা, হ্যাঁ ড্যামরা, এই ড্যামরাতে লাশ ভেসে যাচ্ছে এবং লাশে চোখের মধ্যে পানি, নদীর পানি, সেই পানির মধ্যে সূর্যের আলো পড়েছে, চিকচিক করে উঠছে, রিফ্লেক্ট হচ্ছে আমাকে। তো নদীর জলে যদি আগুন থাকে, এই আগুন। আচ্ছা, আমি একটু পরে বলি। এই কবিতাটা আল মাহমুদ নিলেন, একটু কবিতার ইতিহাসটা জেনে রাখা ভালো, আপনাদের কিছু উপকার হবে না, আমার কিন্তু ভালো লাগছে যে কিছু প্রিয়জনের সামনে বলছি। আল মাহমুদ নিলেন কি অষ্টাদশ অশ্বারোহী নামে তিনি একটা বই করবেন, মুক্তধারা থেকে টাকাও নিয়েছেন। আমি যথারীতি উনি নিয়েছেন, বইটা বেরোলো না, আমি লেখাটা হারিয়ে ফেললেন, আমার কাছে কোনো কপি নেই। কিন্তু মজার ব্যাপার হলো আমার নিজের লেখা কখনো মুখস্থ থাকে না, তো অদ্ভুত ব্যাপার যেটা, মানে এত গাধা ছাত্র হিসেবেও তাই মুখস্থ হয় না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু এটা একটু মিলের লেখা, সমিল লেখা, এবং এই দৃশ্যগুলো আমার চোখের, এই যে শিংকই মাছ রুখে দাঁড়ায়, দেবদাস চক্রবর্তীর একটা পেন্টিং। যারা চট্টগ্রামের কে আছেন এখানে, 2-1 কে আছেন চট্টগ্রামের? ও আচ্ছা, চট্টগ্রামে 71 সনের মার্চ মাসে গোলদিঘির ময়দানে যে মিটিংটা হয়েছিল, সেখানে মুর্তজা বশির, দেবদাস চক্রবর্তী, আরে খুব বিখ্যাত শিল্পী, মানে স্ট্যাটিস্টিক্স করতেন উনি, হ্যাঁ না তখন চান্স পাননি, 5 জনের একটা ইয়ে ছবিওয়ালা চট্টগ্রাম থেকে কিছু সবসময় একটু অন্য ধরনের কাজ করে, একটা অ্যালবাম বের করেছিল। সেখানে দেবদাস চক্রবর্তীর ছবি ছিল, শিং মাছ এরকম করে আছে, কই মাছ এরকম করে আছে, রামদা এরকম করে আছে, সাপ ফুসে উঠছে। এইটি আমার ভীষণ ভালো লেগেছিল। তো সেই শিং কই মাছ রুখে দাঁড়ায়, আমার পক্ষে এটা লেখা অসম্ভব হতো যদি আমি দেবদাস চক্রবর্তীর এই ছবিটা না দেখতাম। আমি কি বোঝাতে পারছি? আমার চিন্তা কিন্তু আমি শুধু একা না, কিন্তু আমি যখন কবিতা লেখার চেষ্টা করি তখন আমার মধ্যে চণ্ডীদাস বাবু থাকেন, কিছু করার নাই, মুকুন্দদাস চক্রবর্তী থাকেন, আলাওল থাকেন, রবীন্দ্রনাথ সাহেব না থাকলেও রবীন্দ্রনাথ সাহেবের গানগুলো থাকেন মাথার মধ্যে, এবার গিজ গিজ করতে থাকে এগুলো। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার বইটা যখন বেরোবে তবক দেওয়া পান, শেষ 2টি লাইন কিন্তু
পরে লেখা। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অনেক। আমি যখন দেখলাম 75-এর আগে লোকজন এরকম মুজিব কোট পরে আমাকে কমিউনিস্ট ইত্যাদি আখ্যা দিয়ে গালাগালি করছে, আমার বেআই, সেই বেআই বাংলাদেশ হওয়ার পরে মাথায় টুপি নিয়ে, জিন্না টুপি নিয়ে আমার বাসায় এসে আবার আমাকে ধমকাচ্ছে, আপনারা তো মুজিবের ভক্ত ইত্যাদি ইত্যাদি। তখন আমার মনে হলো 71 সালে এই একটা জায়গায় আমার খুব গৌরব, পাশের লোক কারফিউতে বাজার করতে পারেনি, এই বাসার লোক 3টা আলু কিংবা কুমড়ার একটা ফালি, 4টা ডিম ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন 1971 সালে। 1972 সালে পাশের ফ্ল্যাটের লোকটা মারা গেল কি মারা যায়নি, এখন তো আমরা কেউ খোঁজও রাখি না। 1971 সালে কিন্তু এগুলো ছিল। কাজে আমি তখন লিখলাম, তখন সত্যি মানুষ ছিলাম। এক্স্যাক্টলি, তখন প্রত্যেকেই বাড়িঘর দখল, এইটা সেইটা বলা হয়ে থাকে যে হিন্দু সম্পত্তি ম্যাক্সিমাম হয়েছে পাকিস্তানি আমলে হাতছাড়া হচ্ছে। নট নেসেসারিলি। 1975-এর মধ্যে প্রচুর সম্পদ আওয়ামী লীগের নেতারা এরা কিনেছেন, এটা ভাই বাস্তবতা। এটা রাগ করতে পারেন, কেউ দুঃখ করতে পারেন, কিন্তু আমার কোনো উপায় নেই এই কথার না বলা ছাড়া। ধন্যবাদ কবি। ধন্যবাদ আপনাকে, এত পাওয়ারফুল কবিতা। এবং এই ছবি ব্যানারের প্রেক্ষাপট যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে যখন আমরা বললাম যে একটা ব্যানার করার জন্য, কারণ আমরা কর্মশালা করব, তো ওরা ব্যানার করার পরে আমি কোয়েশ্চেন করলাম যে কি রে, কেন এইভাবে এই ব্যানার কেন? বলে যে মাথায় আসলো কবিতা পাঠশালা, কারণ ওরা কিন্তু যারা ফাইন আর্টসে তারা কেউ আবৃত্তি করে না, যারা এইসব অর্গানাইজ আছে তারা পেন্টিং করে, বিভিন্ন রকম আয়োজন করে। তো বললো যে মাথায় আসলো মানে কবিতা, এবং কোন কবিতা? নদীর জলে আগুন ছিল। সম্পূর্ণ এখনো রেখে দেয়, কিন্তু আমার ছবি পেলে খুশি হবে। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কি যে আপনাকে ধন্যবাদ, কারণ তোতন ভাই, তারপরে রানা ভাই অবশ্যই মানে স্বীকার করবে যে আপনার এই কবিতাটা মনে হয় যে আমাদের ভিতরে ভিতরে আছে। আমি মানে প্রত্যেকটা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, কোরাস হোক, সবাই মিলে যখন শিখেছি তখন বুঝি নেই অর্থ কি, বড় হয়ে পরে বুঝলাম। কিন্তু আজকে যে ব্যাখ্যাটা কবি দিলেন, আজকে যে ব্যাখ্যাটা কবি দিলেন, সেই ব্যাখ্যাটা কিন্তু আরো অদ্ভুত এবং আরো ভেতরের কথা আমরা জানলাম। একজন কবি কিভাবে দেখেন, আমরা দেখি একটি মানুষ। আমার লেখা কিন্তু সবগুলো আমার লেখা না, প্লিজ। আমার লেখার মধ্যে অনেকের লেখা, আমি রুদ্র লেখা চুরি করি, আল মাহমুদের লেখা চুরি করি। আমার এত সরল সহজ উক্তি, অপরাহ্ন চুরি করবে, ও ছোট কবি, ও চুরি করবে না, ঠিক উল্টাপাল্টা কথা, ও চুরি করবে। একজন বড় কবি একজন ছোট কবি আরেকজন বড় কবির কাছ থেকে নেবে, আরো বড় কবি। আমি আবারও আমার গুরু আবু হেনা মুস্তফা কামালের বলি, আবু হেনা মুস্তফা কামাল বলতেন, হয় বাঘ আর নয়তো বাঘ না, হয় কবি আর নয়তো কবি না। বড় কবি ছোট কবি বলে না, খুব কষ্ট লাগে। থ্যাংক ইউ আসাদ ভাই, বুঝতে পেরেছি। না, আমি আসলে একটু থ্যাংক ইউ, আমি বুঝতে পারি, আনার জন্য, মজা আনার জন্য কবিতাটা বলেছি। টিপু খুব কাছের মানুষ, বুঝবে। অনেক ধন্যবাদ আসাদ ভাই, আমাদের এতখানি সময় দিয়েছেন। আরো শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের এখানে বেশ কয়েকটি গুণী মেয়ে এবং শফিউল ইসলাম ভাই, ওনারা আছেন, একটু গান শোনাবেন। আপনি ভীষণ গান ভালোবাসেন। না, আসো তোমরা গান। কয়টা বাজে একটু সময়টা আমাকে জানাবেন। হ্যাঁ ঠিক আছে, গান হয়ে যাবে, একটা করে সবাই গান শোনাতে পারি। হ্যাঁ ঠিক আছে, আমরা আবারও শুনবো। আসো, একটা করে গান তোমরা করো। আচ্ছা, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাফিনা আসো তো, তুমি চলে এসো। যোগনের প্রশ্নটা শুনি একটু। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, আপনি তো বিভিন্ন লেখা পড়ছেন, আমাদের এই কবিতার জগৎটা কেমন আগাচ্ছে আগের তুলনায়, বা আমরা কি আরো ভালো করছি কি খারাপ করছি, বা মানটা কি আছে নাকি? থ্যাংক ইউ। আমি এবার দুটো মিলিয়ে বলি। যে কথাটা অপরাহ্ন প্রশ্নটা তুলেছিলেন টিপু, এখানকার ভাষায় টিপু যে প্রশ্নটা করেছিলেন, রবীন্দ্রনাথের পরে এগুলো কিনা, রবীন্দ্রনাথের পরে না, শুধু রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই যে লোকটি প্রবলভাবে এগিয়েছিলেন। এবং খুব দুর্ভাগ্য, আমি আজ কালকে বলেছিলাম যে দুই বাংলা
মানে বাঙালি দুই ভাগ হওয়ার পরে তার শক্তি কতটা কমে গেল, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ এবং পৃথিবীর। এবং জীবন দাস যখন বলেন যে এজরা পাউন্ডকে টি.এস. এলিয়টও বুঝতে পেরেছেন কিনা সন্দেহ ছিল তার। জীবন দাস অনেক বড় কবি, আমার কাছে কখনো কখনো মনে হয় হয়তো এজরা পাউন্ডের চাইতেও বড় কবি, কিন্তু দুর্ভাগ্য তার কবিতার ট্রান্সলেশন সেরকম ভাবে হয়নি, কাছে আসতে পারেনি। তিনি যদি হিন্দিতে লিখতেন, বাঙালি কিন্তু দিল্লি এবং করাচি উভয় দ্বারা নির্যাতিত। শব্দটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। কিশোর কুমারের মতো একজন শিল্পী ভারতের কোনো পদক পুরস্কার পাননি, বাঙালি মুখস্থ করেন এগুলো। একমাত্র প্রমোদ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি হয়েছিলেন দীঘাতে। আমি ওখানকার এক সাংসদকে বলেছিলাম, যদি কোনোদিন দেখা হয় তাহলে বলবেন যে বুকটা ভরে গেল, যে আমরা বক্তৃতা দিয়েছি সূর্য সেনের বাংলা, প্রীতিলতার বাংলা, হ্যাঁ, জেগেছে জেগেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো বাঙালি হয়নি, ওই তিনি হয়েছিলেন প্রমোদবাবু। এবং আমার স্ত্রীকে নিয়ে আমি রাষ্ট্রপতি ভবনে কখনো যাইনি, ওই একবারই গেছি। আমাকে দাওয়াত দেওয়া হয়, প্রায় খাওয়ার দাওয়াত দেওয়া হয়। আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি কেন, যে ভারতের রাষ্ট্রপতি একটি বাঙালি। আমার কাছে বাঙালিতে অনেক দামি, কিছু মনে করবেন না। হিন্দু কি মুসলমানকে পরে বিচার করুক। এবং আমি আপ্রাণ চেষ্টা করছি আমি মানুষ এটা বলতে পারার। এটা বলতে এত সহজে পারবো না, সময় নেবে। কি ভালো বললেন, কি ভালো বললেন। আগে মানুষ হোক, তারপর বাঙালি হোক। আমাদের কবিতাগুলো ওয়ার্ডে মানে বিকাশ হচ্ছে না, এটার কারণটা কি ট্রান্সলেশন? এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সেটাই বলছি, হচ্ছে না কেন? হচ্ছে না কেন, তার কারণ আমি খুব অকপটে বলি, খুব অকপটে বলি, বাংলা শিখছে কারা কারা? বাংলাদেশের ডিপ্লোম্যাটিক টাইয়ের জন্য, বিজনেসের জন্যে যাদের দরকার তারা ঠিকই শেখে। বাংলাদেশে কোরিয়া শেখে কেন? জাপানি শিখছে কেন? এবং আরবি ওই বেচতে যাওয়ার লোভে না, মিডল ইস্টে চাকরি করার জন্য ওই সব সহজ বইগুলো আরবির বই কেনে। দরকার হলে ঠিকই করবে, কিনবে। বাংলা ঠিক পারেনি। ওই রবীন্দ্রনাথ ট্রান্সলেশন করেছিলেন বলেই ওই নোবেল প্রাইজটা পেয়েছিলেন। আর একজনে করলে কপালে দুঃখ ছিল। তাও তো সেই ট্রান্সলেশনটা অনেকটা বাইবেলের অনুকরণীয় যে একটা আমি ভাষা। অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি বাইবেল স্টাইলে করেছেন। এক্স্যাক্টলি, তার কারণ ওটা মূল থিমটাই হচ্ছে, আমি যে বললাম যে বাইবেল কেন বললেন, রবীন্দ্রনাথ যে নোবেল প্রাইজটা পেয়েছেন, এটা আপনিও জানেন। আমি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের, নৈবেদ্য, গীতাঞ্জলি, গীতিমাল্য, এই তিনটি বই থেকে অধিকাংশ কবিতা নিয়ে তার এই কি বলে এটাকে, সং অফারিং, হ্যাঁ, অফারিংসটা ট্রান্সলেশনটা করেছেন। এবং উনি বুদ্ধিমানের কাজ করেছেন যে বাইবেলের ভাষায় অনুবাদ এটা করেছেন। আমি একটা কবিতা লিখেছি, তর্কাতীত বলে একটা কবিতা আছে আমার, না শোনা যাবে না, এটা প্রায়, এটা গোলাম মোস্তফার আবৃত্তি করার ইচ্ছা ছিল। উনি বহুবার বলছেন যে আসাদের এই কবিতাটা আমি বহুবার পড়েছি, আবৃত্তি করার ইচ্ছা। ওটা পড়তে গেলে অন্তত 8 ঘন্টা লাগবে, দীর্ঘ লেখা, তবকতাপানির মধ্যেই আছে তর্কাতীত। তো যেটা বলতে চাচ্ছিলাম, মুক্তিযুদ্ধের পরে আল মাহমুদের কথা ধরি আমি। আল মাহমুদ, আমরা পৃথিবীতে সবসময় কার দোহাই দেই। আল মাহমুদ যখন বলেন বৃষ্টির দোহাই বিবি তিল বর্ণ ধানের দোহাই, আল্লাহ রসুলের দোহাইও না এবং হনুমানের দোহাইও না, হনুমান পুত্র পবনের দোহাইও দিচ্ছে না, দিচ্ছে কি বৃষ্টির দোহাই বিবি তিল বর্ণ ধানের দোহাই। আমাদের যে খনা, এক বইও নারী বাংলার, কি বিশাল খনা নিয়ে কোনো কাজ হয়েছে? পাটের উপর কোনো কবিতা পড়েছেন? বুকে হাত দিয়ে বলেন। জাপানের এক স্কলার আসছে, পাট নিয়ে গবেষণা করবে, আমাকে ডেকে পাঠিয়েছে, এই পাটের উপর কবিতা আছে না? আমি কত কবিতা আছে, একটা কবিতা পাইনি পাটের উপরে, বিশ্বাস করেন। অনেক বলা কওয়ার পরে না নির্মলেন্দু লিখলেন নেকাপরের মহাপ্রয়াণ, এবং কবিতাটা উৎসর্গ করছে কেন? আসাদ চৌধুরীকে। কেন? আমি এটা মনে করিয়ে দিছি বলে। এই না যে আমাকে খুব ভালোবাসেন, আমি তাকে মনে করেছি। এবং একেবারে মহাপ্রয়াণ অসাধারণ একটা কবিতা, অসাধারণ কবিতা। আর পাবেন কি রংপুর, দিনাজপুর, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে কি
কোষটা এই পাট হয়েছে, এই পাট বিক্রি করে এবার পাটা বেচে কিনে তো ফুল তোলা শাড়ি। এক্স্যাক্টলি কিছু ভাওয়া এবং চটকা গানে আপনি ইয়ে পাবেন, পাট পাবেন, বাংলা কবিতায় পাবেন না। কারণ বাংলা কবিতা এবার খুব আমি শ্রেণীভিত্তিক কথাবার্তা বলতে চাচ্ছিলাম, মার্ক্সবাদী কথাবার্তা বলতে চাচ্ছিলাম না, শব্দটা বলে ফেলি। বাংলা কবিতা, বাংলা সংস্কৃতি আনফর্চুনেটলি বাঙালি মধ্যবিত্ত ছাড়া কেউ এনজয় করে না। আমার কোনো কবিতা আমি যতই কৃষকের জন্য আর্তনাদ করি, শ্রমিকের জন্য আর্তনাদ করি, তারা একজনও আমার কবিতা পড়বে না। এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, আমাদের কবিতায় অনেক পরিবর্তন হয়েছে। আগে আমাদের রেঞ্জই ছিল পাকিস্তানের মধ্যে একটা কিছু করা, কিন্তু আমাদের রেঞ্জ এখনো অনেক বড়। ওই যে নাদের আলী বলছিল যে ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে, হ্যাঁ, বাঙালি পারে, এটা সুনীল গঙ্গোপাধ্যায়রা পারবে না, তো বাংলাদেশের এরা পারবে। আমি এটা বলি শিশুদের সম্পর্কে যখন আমি বলি, তখন বলি তোমরা এত বড় হবা যে মশারি এই তাকের মধ্যে থেকে আচারের বয়ম থেকে ছাদ, এবং বলবে যে সূর্য ধরবো আমি বাংলাদেশের ছেলে, আমি বাংলাদেশের মেয়ে। এটা আমি সবসময় বলি। হ্যাঁ, এটা এই জন্য বলি যে তারা তখন বলবে আমি বাঙালি। তাদের এই মানসিকতা যেন না হয় আমি বাঙালি মুসলমান, আমি বাঙালি হিন্দু, বলবে যে বাঙালি। হ্যাঁ, আমার আইডেন্টিটি অ্যাজ এন আইডেন্টিটি অফ এথনিক্যাল আইডেন্টিটি, আমি 100% বাঙালি হতে চাই, কিন্তু আমার পলিটিক্যাল আইডেন্টিটি, আমার রাষ্ট্রের যে আইডেন্টিটি, বাংলাদেশের নাগরিক, আমি অবশ্যই বাংলাদেশি, এতে কোনো সন্দেহ নাই। এবং সেই ক্ষেত্রে মৃত্তিকা চাকমা, একে সেরাম, সুভাষিস সিনহা, মতীন্দ্র মানকিন, এরাও বাংলাদেশি, কিন্তু এদেরকে আমি বাঙালি বলবো না। আমি বৈশাখীদের যে কবিতা লিখেছি, আমি পরিষ্কার এই কথাগুলো বলেছি। আমি নিজেকে পরিষ্কার করি, আমি নিজেকে আমার ভিতরে পরিষ্কার না হলে আমি লিখতে পারি না যে কোনো লেখাই। সরি, অনেক কথা বললাম, এবার গান শুনি একটু। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমার একটা না, আমাদের একটু শোনাবেন। দুটো কবিতা আমি বেছে নিয়েছি, আমি পড়ে শোনাচ্ছি। আমি এটাতে একটু দাঁড়িয়ে পড়ে যেতে একটু কষ্ট হয়। আমি অত্যন্ত খুশি হয়েছি মাইকের তারিফটা না করে পারলাম। চমৎকার মাইক। তোমার সুরে মেলাতে চাই গলা, তোমার সুরে মেলাতে চাই গলা, ছোট্ট কথাই হয়নি আজও বলা। আর একটা কবিতা, খুব মন খারাপ হয়ে, ছোট ছোট কবিতা, বড় না। আর একটা কবিতা হচ্ছে, বকুল ফুল কোথায় পাই প্রিয়ে, বকুল ফুল কোথায় পাই প্রিয়ে, তোমায় শুধু জড়াতে চাই নগ্ন বাহু দিয়ে। আর একটা ছোট্ট কবিতা, আয়োজনে ছিল মেধাবী আবেগ, উচ্ছ্বাস আর প্রতি, প্রাণ চেয়েছিল তোমার একার বিপুল উপস্থিতি। কেবল অদর্শনে তোমার, কেবল অদর্শনে সূর্যোদয়ের আনন্দ ম্লান লাগাতার বর্ষণে। শব্দটা তো ভালোই ছিল, মিঠে মিঠে ভাঙলে, ঘরে অভাব, বিশ্রী স্বভাব এসব টেনে আনলে, শব্দটাই তো ভালো ছিল, মিছে মিছে ভাঙলে। সুখের শোকের হবে, দুঃখের হবে, কেমন করে জানলে, শব্দটাই তো ভালো ছিল, মিছে মিছে ভাঙলে। এক লাইনের একটা কবিতা, আমার সর্বাঙ্গে পাপ, দৃষ্টিতে অধিক। চোখের পাপটা একটু বেশি আর কি আমার। ও, পেন পাওয়া গেছে না? আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা, না আর না, আমার মুখস্থ থাকে না তো, এই কটা যে মুখস্থ রেখেছি দায়ে পড়ে। অনেক সময় বই না কবিতা পড়তে বলে, তখন আর তো কিছু থাকে না, এই থাকে। দুঃখ শব্দটা নিয়ে আমার একটু চিন্তা ভাবনা ছিল। কবিতা যে চিন্তার ব্যাপার, এটা তো বলা হয়নি অপরাধ না? কবিতা নিয়ে এত কথাবার্তা বললাম যে কবিতা যে চিন্তার ব্যাপার, এটা বলা হয়নি। এই যে কবিতা চিন্তার ব্যাপার, এই জন্য প্লেটো সাহেব তার রাষ্ট্র থেকে বের করে দিতে চাচ্ছেন। তো একটি মাত্র কারণ যে কবিতা চিন্তা ফেলে দেয়। এই কবিতা
কিউবার এক কবি নিকোলাস গিয়ান শঙ্খ ঘোষ মারা গেছে, আমার ঘনিষ্ঠ। কত বড় মাপের কবি, অনেক বড় মাপের কবি। অলক্রঞ্জন দাশগুপ্ত মারা গেছেন, কি বড় কবি। তো লাইনটা হচ্ছে, ঘাবড়ে যাবেন, সাবধান, মানুষ স্বপ্ন দেখছে। ভাবতে পারেন কি লাইন, মানুষ স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখাটাকে যে প্লেটো যে কি ভয় পেতেন, আইয়ুব খানরাও ভয় পান এই স্বপ্নকে। আইয়ুব খানরাও ভয় পান, ওই জিয়া এরশাদ সাহেব এরাও সব, হাসিনাও শুরু করেছে ভয় পাওয়াটা। এই স্বপ্নটা সাংঘাতিক, মানুষ স্বপ্ন দেখছে, এটি সোজা কথা। আমি মানি না কোনো আইন। চিন্তা করা যায়, পরাধীন ভারতে এটি লিখতে পারেন নজরুল ইসলাম? কোনো আইন তো মানতে রাজি না, কেন মানতে যাবো? কি দায় পড়েছে আমার? যদিও ইংরেজি কবি খুব সাহস করে বলেছেন যে বিশ্বের মানে আইন তৈরি করবে আমাদের কবিরা, লেজিসলেটর। আবার দুঃখ তোমার বয়স কথা হলো, আমার ধারণা ছিল যে দুঃখ আর আমি একদম সমবয়সী, দুঃখ শব্দটা আর আমি এক, কিন্তু না, দুঃখ কি বানান করার অনেক আগে থেকেই আমি কিন্তু দুঃখ পাওয়া শুরু হয়েছে। কোল থেকে পড়ে গেছি, আঙুল কেটে ফেলেছে, আম্মা কাপড় মেরেছে, এই যে ব্যাপারগুলো, এই দুঃখের যাত্রা কিন্তু অনেক আগের। এই আমার কবিতাটা, এটা কিছু অংশ পরিবর্তন করতে হয়েছিল, অসম্ভব তীক্ষ্ণ কথাবার্তা ছিল বলে আমি এত আহাম্মক যে আমার অরিজিনাল কবিতা যখন আমি ছাপতে দিই, এই বইটা আমি সেই লেখাটা পাইনি। সেটা দুঃখ এই শব্দটিকে বেশ বয়স্ক বলেই ইদানিং মনে হচ্ছে। আসলে বয়স কত হলো তার? আমার চেয়ে হয়তো বছর 3 ছোট। একসময় এরকমই ভাবতাম। আমার মা জানেন, বেশ ভালোভাবেই জানেন। এখন ভাবি না। ছোটবেলার ভুল জানাগুলো অনেক সময় থেকেই যায়। দুঃখ আর দুঃখ শব্দটিকে আমি একসময় সমবয়সী বলেই ভাবতাম। না, দুঃখ শব্দটির জন্ম দুঃখের কয়েক সহস্রাব্দেরও অনেক পরে। ক্ষুধা, ব্যথা, মৃত্যু, রোগশোক এসবের সঙ্গে অনেক পরে যোগ দিয়েছে অপমান, অবজ্ঞা, প্রতারণা, শঠতা, বঞ্চনা। আর টাকা কড়ি, সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা এসেছে বেশ ডাক নিয়ে। মানুষ স্রেফ মানুষ শিকারের জন্য প্রতিদিন ওড়াচ্ছে $220 কোটি। বাঘ সিংহরা সিংহের চিড়িয়াখানায়, মানুষের অনুগ্রহে অভয়ারণ্যে। এসব বাণিজ্যে কবিতা হয়ে ওঠে না, এই দুঃখ চণ্ডীদাসের ছিল না। এখন দুঃখকে আমার সমবয়সী বলে আর মনেই হয় না। বয়স কত হলো তোমার দুঃখের? একটা কবিতা পড়ার ইচ্ছা ছিল, এটা খুঁজে পাবো না, কাজে ঝুঁকিটা না নিয়ে। আমি একটা যেহেতু ছড়া পড়েছি, আমি এটা ছড়া না পড়লে ইচ্ছুক থাকে না। ট্রেন যায় হিস, এটা 71-এ লেখা। ট্রেন যায় হিস হিস, বায়ু করে ফিস ফিস, চোর চায় চুপচাপ, গাড়ি যায় ধূপতাপ, গুড়ি পেরে দিন যায় কি করে কি করে কি করে। জানিবার স্বাদ হলে হাত দাও শিকড়ে শিকড়ে শিকড়ে। হ্যাঁ, এটা ভাগ্য কেউ পড়ে নাই, অতএব আমি পড়ার সাহস করি। ও কে পড়েছেন ওটা? তবকদাপান কবিতাটা মুক্তি না? হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই বইটা তবকদাপানের উৎসর্গ। একটু বলি, উৎসর্গটা তো স্বাভাবিক যে বই উৎসর্গ। তো আমি ভেবেছিলাম যে কবিতাটা উৎসর্গ করব চোর। আমি যে কবিতাটা পড়বো এখন, এই কবিতাটা কিছুতেই আব্দুল মান্নান সেভ দেবে না। আর রফিক আজাদ গোপনে বললো, আসাদ ভাই এটা দিতেই হবে, কারণ এটা পড়লে আপনি হাততালি পান। আর আমরা তখন বাংলাদেশ চষে বেড়াচ্ছি, রাজনীতিবিদরা ঘরে বসা। এটা মনে রাখতে হবে, আফটার 75 আমরা বাংলাদেশ চষে বেড়াচ্ছি। তখন এই কবিতাটা ওই সময় কাজীপাড়ার ভাষায় 69-এ লেখা। কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে নেই তো। রেস্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীরে গন্ধে, টেলিভিশনে বা সিনেমা বেতারে, নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো। গুড়ের কলসি, পিসের কৌটো, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস,
পানের ডিপ্পা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশি পাতিল, চৌকির তলা, সবই খুঁজলাম, খুঁজে দেখলাম নেই তো। সাংবাদিকের কাঠের ডেস্কে, কাগজে কেতাবে, পুঁতিতে কলমে, ইঞ্জেকশনে তাঁদের মলমে, ভ্যানিটি ব্যাগ বা পকেটে আঁচলে, ড্রয়ারে, ব্যাংকে, আয়রন সেফে সত্য নামক মহান বস্তু নেই তো। কবিতায় নেই, সঙ্গীতে নেই, রমণীর চারুভঙ্গিতে নেই, পাগলের গাঢ় প্রলাপেও নেই, নাটকের কোনো সংলাপে নেই, শাসনেও নেই, ভাষণেও নেই, লেখাতেও নেই, লেখাতেও নেই, উত্তরে নেই, প্রশ্নেও নেই, লেবাসেও নেই, সিলেবাসে নেই, পারমিটে নেই, বোনাসেও নেই, হতাশায় নেই, আশাতেও নেই, প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই, এমনকি কালো বাজারেও নেই। কোথায় কালের সত্য? অনেক ধন্যবাদ। এমন দিন, এমন বর্ষায়, এমন ভাবে কবিকে পাওয়া, তাকে শোনা, সার্থক একটি দিন। অনেক 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 ধন্যবাদ একেবারে আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আসছি আমাদের তৃতীয় পর্বে। কবি ভীষণ সঙ্গীত ভালোবাসেন। সাফিনা, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হোক। আমরা খালি গলায় একটু শোনাবো এবং এরপরেই আমি শর্মিলা তোমাকে ডাকছি। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইতে চেষ্টা করছি। রবীন্দ্রসঙ্গীতটি প্রেম পর্যায়ের একটি গান, খালি গলায় গাইছি, ভুল ত্রুটি মার্জনীয়। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। ধর অনুরোধ করছি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমার খুব কাছের প্রিয় মানুষ। আজকের সাহিত্য আড্ডার যারা গুণীজনেরা আছেন, ইশরাত আপা শুধু বারবারই বলছিলেন যে ক্ষুদ্র পরিসর, কিন্তু ক্ষুদ্র পরিসরে আজকে মন্ট্রিলের যে বাচিক শিল্পী যারা আছেন সেরাদের সেরা এখানে উপস্থিত, সঙ্গীত শিল্পী যারা আছেন সেরাদের সেরা উপস্থিত রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক মিডিয়া ব্যক্তিত্ব, সবাই এখানে আছেন। আমি এখানে কখনোই বলবো না এটা ক্ষুদ্র পরিসর। অনেক ধন্যবাদ ইশরাত আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে অনেক গুণী শিল্পীরা আছেন, কিন্তু আমার পরম সৌভাগ্য যে আমি আমার একটি ক্ষুদ্র স্মৃতি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমার তখন বয়স হবে 16 কিংবা 17। আমার শহর ঝালকাঠি, সেখানে কবিতা পরিষদ হলো, কবি আসবেন, কবি উদ্বোধন করবেন কবিতা পরিষদ। শহরব্যাপী চলছে মহড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিকে মুগ্ধ করতে হবে। আমরা দিন রাত সারাদিন ব্যাপী চলছে মহড়া, চলছে, কবি আসবেন। আমার বাড়িতেই ব্যানার লেখা হচ্ছে, কবি ধপধপে পাঞ্জাবি পরনে, পিঠ পর্যন্ত লম্বা চুল, কবি এলেন। কবির সাথে ছিলেন মারিয়া মান্নান, নিশ্চয়ই কবির মনে আছে। তখন আমি গানের অনুষ্ঠানের পরে 16-17 বছর বয়স, মন চঞ্চল, কার ভালো লাগে কবিতা শুনতে কিংবা আলোচনা শুনতে, বেরিয়ে যাব। তো এক দাদা যিনি অর্গানাইজ করছেন বলছেন, না, কবির কথা তোমাদের শুনতে হবে, তোমরা বেরিয়ে যেতে পারবে না। তা আমরা যখন বসেছিলাম, পিং পতন কোনো শব্দ নেই, এবং আমার পাশে খুব প্রিয় বন্ধু ছিল, কোনো ফিসফিস শব্দ নেই, কবির কথা শুনছি। কবি একটি কথা যখন বললেন যে মানুষ হবার জন্য আমাদের সাধনা করতে হয়, একমাত্র পৃথিবীতে এমন একটি প্রাণী মানুষ যাদের মানুষ হওয়ার জন্য সাধনা করতে হয়। এই কথাটা সেই 16-17 বছর পর থেকে আজ পর্যন্ত আমি এখনো আমার কানে বাজে। আমি কখনো ভাবিনি আমার এই প্রিয় কথা এবং প্রিয় কবিকে সামনে আমি আমার আবেগের কথা আমি জানাতে পারবো।
আমি সত্যি ধন্য ইশরাতাপা, আমি এই কথাটুকু বলার সুযোগ পাওয়ার জন্য আমি বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি কবির চরণে। আমার পা কাঁপছে, আমার শরীর কাঁপছে যে এত গুণীজনের সামনে বসে আমি কথা বলতে পারছি। আর গান গাওয়ার মতো শিল্পী অনেক আছে, আমরা সবাই মিলে পরে একটা গান করে নেব, ঠিক আছে? সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা তে আগেকায়। আমার মতন সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে। সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়? সে কি বলি যাতনাময়। ধন্যবাদ শর্মিলা। এবার দেবপ্রিয়া কর রুমাকে। রুমা কি আছে এখানে? আচ্ছা, অনুজা দত্ত চলে এসো। প্রচণ্ড ভালো লাগছে আজকে এত সুন্দর একটি আয়োজনে, কারণ কোভিড টাইমটায় আমাদের কারোর সাথে কারো এরকম সামনাসামনি দেখা হওয়া বা এরকম আয়োজনে গান করা, কবিতা করা, সেটা আমাদের অনেক দিন ধরেই হচ্ছিল না। এত সুন্দর একটি আয়োজন এবং আমার পরম শ্রদ্ধেয় আসাদ চৌধুরী এবং তার কবিতা, যার লেখা ছোটো থেকে পড়েছি, এবং আমার স্যার ডক্টর আফসার আহমেদ, ওনার কাছেও আপনার অনেক কথা শুনেছি। তো আমার ভীষণ ভালো লাগছে। আমি চেষ্টা করছি খালি গলায় গান করতে। মোর গানের তরি ভাসিয়েছিলেন নয়ন জলে, সহসা কেলে গো এ তরি বাইবে বলে ভাসিয়েছিলেন নয়ন জলে। একা মোর গানের তরি যা ছিল কল্প মায়ায়, সে কি আজ ধরল কায়া। যা ছিল কল্প মায়ায়, সে কি আজ ধরল কায়া। এলে কি দুকুল হতে কুল মিলাতে, এই কুলে ভাসিয়েছিলেন নয়ন জলে। একা মোর গানের তরি
এবার আমাদের একজন সিনিয়র সঙ্গীত শিল্পী আছেন শফিউল ইসলাম, আপনাকে অনুরোধ করছি আসুন। পার হয় মুশকিল। কালকে মাঝরাতে একটা স্বপ্ন পেলাম, কবির সঙ্গে আমার দেখা। আমার কবি হওয়ার বড় ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর হয়নি। এর মধ্যে আমি মারা যাচ্ছি। তো আর চোখে চশমা ছিল না, স্বপ্নটা খুব ভালো করে আমি দেখতেও পারিনি। তো আমি মারা যাচ্ছি, কাঁদছি, কবি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, কাঁদিস না রে ইসলাম, তুই প্রভুর কাছে যাবি, আর জনমে আশা ধইয়া কবিতা শোনাবি। গান গাওয়ার মতো আসলে সেরকম না, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তারপরেও তুমি এলে ওগো মন্ট্রিয়লে, তুমি এলে আবার মন্ট্রিয়লে, আজকে রে ভেজা ভেজা বিকেলে, তোমাকে পেয়ে ধন্য মোরা, ছড়ায় বাতাসে খুশির প্লাবন, তোমায় স্বাগতম। ধন্যবাদ। দেবপ্রিয়া, ধন্যবাদ শফিউল ইসলাম। দেবপ্রিয়া করুমা। সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে, আধার ভবন জলে নি প্রদীপ, আধার ভবন জলে নি প্রদীপ, মন যে কেমন করে, সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে, উঠানে শূন্য কলসির কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে তোমার দুপাটি গাঁদা ফুলগুলি, যেন অভিমান ভরে, সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে, বাসন্তী রাঙা শাড়িখানি তবু ধুলায় লুটায় কেঁদে, তোমার কেশে কাঁটাগুলি বুকে স্মৃতির সমান বেঁধে, যাইনি বাহিরে আজ সারাদিন, ঝরিছে বাদল শ্রান্তিবিহীন, যাইনি বাহিরে আজ সারাদিন, ঝরিছে বাদল শ্রান্তিবিহীন, পিয়া 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 বলে কাঁদিছে পাপিয়া, পিয়া পিয়া বলে কাঁদিছে পাপিয়া, এ বুকের পিঞ্জরে, সাঁঝের পাখিরা ফিরিল কোলায়, তুমি ফিরিলে না ঘরে, আধার ভুবন জলে নি প্রদীপ, আধার ভুবন জলে নি প্রদীপ, মন যে
কোলায় তুমি ফিরিলে না ঘরে। আমার সঙ্গীত জীবন সার্থক আছে দিদি গান শুনে। আমাদের আজকের শেষ শিল্পী কেয়া ভট্টাচার্য। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আছে না রে চেনা, যাবে আছে না রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে আছে না রে চেনা, যাবে আছে না রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। আজ সকালেই আমি আসলে একজন আমার খুব বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে না ঠিক আছে, যে গুরুকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা সবাই কিন্তু একজন গুরুকে খুঁজি সব সময় আমাদের মোক্ষ বা মুক্তির জন্য। তো আমার মনে হচ্ছে যে আমি মনে হয় গুরুকে খুঁজেই পেলাম। তো রবীন্দ্রনাথ তার বাবাকে নিয়ে একটি গান করেছিলেন, গানটা অনেকেই সেটা জানেন, যে জাস্ট আমি তো বলি আর কি, গানটা হয়তো সুরেই বলি আর কি, যে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তো বাউল যে আছে, যে বাউল যে যার ভিতরে যে বাউল আছে, সেও অন্যকে খোঁজে, কিন্তু আমার মনে হয় যে আমরা সাধারণ মানুষ কিন্তু বাউলকেই খুঁজি, বাউলের মধ্যেই নিজেকে বাউল ভাবতে চেষ্টা করি, বাউলকেই আমরা সবাই খুঁজি মুক্তির জন্য। তো যাই হোক, আমি একটা ভাওয়া গান গাবো, সবাই যেহেতু ভাওয়া গানের কথাই বলছে, একটা ভাওয়া গান করবো। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন সাহেব এই গানটি করেছেন কালা বা কৃষ্ণকে নিয়ে। ও মোর কালা রে কালা, ও পারে চকিলাম বাড়ি, কলা রুইলাম কালা সারি সারি রে কালা, কলার বাগিচায় ঘিরিল সেই না বাহারি রে, ও মোর কালা রে কালা, কলার থোপে থোপে গুয়া রুইলাম কালা খোপে খোপে রে কালা, গুয়ার গোরে গোরে পানো দিলাম গারি রে, ও মোর কালা রে কালা, বাড়ির দক্ষিণ খোলা পূর্ব দিকে কালা সাধুর দোলা রে কালা, সেই না দোলা শাওনে ভরে জলে রে, ও মোর কালা রে কালা,
প্রতিধন মোর দূর দেশে মইলাম হইল কালা চিকন ক্যাশে রে কালা নারীর হিয়ারো কতই না ধৈর ধরে রে ও মোর কালা রে কালা ওপারে চকিলাম বাড়ি কলা রুহিলাম কালা সারি সারি রে কালা কলার বাগিচায় ঘিরিল সেই না বাড়ি রে ও মোর কালা রে কালা। গানটা হচ্ছে যে একজন নারী তার কালা কালা মানে কৃষ্ণ মানে প্রেমিক, প্রেমিকের জন্য তার বাড়ি তৈরি করলো। ওপারে ছকিলাম বাড়ি, ছকা মানে বাড়ি, ছকা মানে হচ্ছে বাড়ি তৈরি করা। তারপরে সেখানে আমি কলার গাছ রোপণ করলাম, তারপর কলার বাগিচা বাড়ি ঘিরে গেল। তারপর আমি গুয়া মানে রংপুরের ভাষা হচ্ছে সুপারি, গুয়ার গাছ করলাম, সেখানে পান লাগাইলাম। তারপর আমার বাড়ির দক্ষিণ দিকে হচ্ছে দোলা মানে হচ্ছে নিচু জমি, দোলা মানে হচ্ছে নিচু জমি। তো কিন্তু সে কালা আর আসছে না, কালার অপেক্ষায় থাকতে থাকতে আমার অনেক ধন্যবাদ রাজা, কি চমৎকার করে আমাদের ভাবাইয়া শোনালে। আসলে আমাদের লোক সম্পদ এত সমৃদ্ধ,